আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই আপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমাদের বায়োলজি সাইকেল একের চতুর্থ ক্লাস, যে ক্লাসে আমরা তিনটা অঙ্গাণু নিয়ে পড়ব। সেই অঙ্গাণুগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে রাইবোজোম, এরপরে পড়ব গলগি বডি, তারপরে পড়ব লাইসোজোম। ঠিক আছে, তো আমাদের আজকের পড়া হচ্ছে এই তিনটা অঙ্গাণু। এই তিনটা অঙ্গাণুর মধ্যে রাইবোজোম পরীক্ষায় এমসিকিউতে আসে, রিটেনেও আসে। রাইবোজোমের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা পরীক্ষায় লিখতে বলে, ছবি আঁকতে বলে, গঠন লিখতে বলে। এছাড়াও গলগি বডি থেকে এমসিকিউ আসে, লাইসোজোম থেকেও রিটেন আসে। তার মানে আমরা আজকে যে তিনটা অঙ্গাণু পড়বো তার মধ্যে তিনটাই এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট, আর রাইবোজোম আর লাইসোজোম নামের যে দুটা অঙ্গাণু, এটা রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মানে রিটেন প্রশ্ন এখান থেকে হবে। তো আসো শুরু করি। এটার ব্যাপারে আমরা আহ, শেখার চেষ্টা করি যে এখানে আসলে আমাদের কি কি জানতে হবে, কি কি মনে রাখতে হবে। ওকে, প্রথমেই আমরা দেখি যে রাইবোজোম এই যে শব্দটা, এটার মিনিংটা কি। রাইবোজোম তো একটা অঙ্গাণু বুঝলাম, কিন্তু রাইবোজোম শব্দটার অর্থটা যদি আমরা বুঝতে চাই, তো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রাইবো আর একটা হচ্ছে জোম। রাইবো কথাটা আসছে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ থেকে। তোমরা তো আরএনএ নাম শুনেছো, তাই না? তো রাইবো কথাটা আসছে রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ থেকে। আর জোম মানে হলো দেহ বা অংশ বা একটা গঠন। তো আরএনএ দিয়ে যে দেহটা গঠিত হয় বা যে গঠনটা তৈরি হয়, তাকে বলা হয় রাইবোজোম। তাহলে আমরা যদি এখানে রাইবোজোমের পরিচয় জানতে চাই, ও এমন একটা অঙ্গাণু যে কি দিয়ে তৈরি, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন কথাটা পরে পাবো, আপাতত দেখছি আরএনএ দিয়ে তৈরি। এই যে তোমরা রাইবোজোমের ছবিতে দেখো, এখানে আরএনএ লেখা, এই যে টিআরএনএ, এমআরএনএ। যদিও বা এই টিআরএনএ এমআরএনএ এগুলো রাইবোজোম গঠন করে না, যে আরএনএটা রাইবোজোম তৈরি করে তাকে বলা হয় আরএনএ। আরএনএ টপিকটা তোমাদের এই চ্যাপ্টারেই মাঝের দিকে আছে। যখন আমরা আরএনএ পড়ব, তখন দেখব আরএনএ 5 প্রকারের হয়। তার মধ্যে এখানে তোমরা 3 প্রকারের আরএনএ দেখতে পাচ্ছ, এমআরএনএ, টিআরএনএ, আর আমি একটা লিখেছি আরআরএনএ। এই যে আরআরএনএ, এই আর এর পূর্ণরূপ হচ্ছে রাইবোজোমাল। তাহলে আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আসলে যে আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি হয়, সেই আরএনএটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে। তো আমরা এই এমআরএনএ টিআরএনএ বলতে কি বোঝায়, এগুলো ভবিষ্যতে পড়বো। আজকে আজকে আমরা এগুলো অত বেশি ডিটেলস আলোচনা করবো না, আমাদের মূল ফোকাস হচ্ছে আজকে রাইবোজোম নিয়ে। ঠিক আছে, তাহলে রাইবোজোম শব্দের অর্থ দাঁড়ালো আরএনএ দিয়ে যে দেহটা তৈরি হয়। ওকে, দেন আসো, সাইটোপ্লাজমে রাইবোজোম মুক্ত অবস্থায় থাকতে পারে, মানে একটা কোষের মাঝে এদিকে ওদিকে এমনি খোলা থাকতে পারে। আর অন্তঃপ্লাজমীয় জালিকা, তোমরা এটার ইংরেজি নামটা পড়েছো, অন্তঃপ্লাজমীয় জালিকা মানে আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোম লেগে থাকতে পারে। তো তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 প্রকার হয়, মসৃণ আর অমসৃণ। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোম থাকে, আর মুক্তভাবেও থাকতে পারে। তাহলে রাইবোজোম কোষের ভেতরে দুই অবস্থায় থাকতে পারে, একটা এমনি খোলা মেলা মুক্তভাবে একাই আছে, আর একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে। এই দুই অবস্থায় রাইবোজোম থাকতে পারে। এটা পরীক্ষার জন্য লাগবে না, এমনি আমরা একটু পড়ে নিলাম। ঠিক আছে, রাইবোজোম অত্যন্ত ছোট। আর এই যে দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরা সারিবদ্ধভাবে লেগে থাকে। হ্যাঁ, ওকে। যে কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি হয়, মনে রাখবা ভাইয়া, সংশ্লেষণ মানে তৈরি হওয়া। যে কোষে প্রোটিন তৈরি হয় বেশি, সেখানে রাইবোজোম থাকে বেশি। কারণ তোমরা হয়তো বা আগে থেকেই জানো যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম প্রোটিন তৈরি করে। ঠিক আছে, ওকে। তাহলে যে কোষে বেশি প্রোটিন লাগবে, সেই কোষে রাইবোজোম বেশি থাকবে। রাইবোজোম এমন একটা অঙ্গাণু যার কোনো আবরণী নেই, এটা গত ক্লাসে আমরা পড়েছি, তাই না? আবরণীবিহীন অঙ্গাণু পড়েছিলাম গত ক্লাসের আগের ক্লাসে। তাহলে রাইবোজোম একটা এমন অঙ্গাণু যার কোনো আবরণী নেই। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো, রাইবোজোম কোনো জায়গায় অনেকগুলা রাইবোজোম একসাথে থাকতে পারে। ধরো আমি যদি বলি এটা একটা রাইবোজোম, তাহলে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা,
অনেকগুলো রাইবোজোম একসাথে থাকতে পারে। এইরকম কখন হয়, যখন বেশি প্রোটিন তৈরি করতে হয় তখন অনেকগুলো রাইবোজোম একসাথে বেশি বেশি প্রোটিন তৈরি করার কাজটা করে। ওই অবস্থায় ওদেরকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। তাহলে নর্মালি রাইবোজোম বলতে একটা বোঝায়, পলিরাইবোজোম বলতে অনেকগুলো রাইবোজোম বোঝায়। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দেওয়া যে একটা কোষে কতগুলো রাইবোজোম থাকতে পারে। তোমরা সবাই জানো ইকোলাই একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়াতে একটা ব্যাকটেরিয়ার ভেতরেও 20,000 রাইবোজোম থাকে। মানে বোঝাচ্ছে সংখ্যা অনেক থাকে। একটা কোষে নর্মালি নিউক্লিয়াস থাকে একটা, মাইটোকন্ড্রিয়া থাকে কয়েক শত, ক্লোরোপ্লাস্ট থাকে 40, 60টা, 100টা, কিন্তু রাইবোজোম থাকে 2,000। কত বেশি! আসলে তুলনা বোঝাচ্ছে যে রাইবোজোম অনেক থাকে এক একটা কোষে। এবং শুষ্ক ওজনের প্রায় 22% হচ্ছে রাইবোজোম। ওই ইকোলাইয়ের শুষ্ক ওজনের 22% রাইবোজোম। এটার মানে কি? মানে হচ্ছে ভাই ইকোলাই একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়ার কোষের ভেতরেও তো পানি থাকে। পানি বাদ দিলে, টোটাল সব পানি বাদ দিলে যে ওয়েটটা, এটা হচ্ছে ড্রাই ওয়েট। এই ড্রাই ওয়েটের পার্সেন্টেজ হিসাব করলে 22% হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, তো এইগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো একটু আমরা রিডিং পড়ে নিব। রাইবোজোমকে দেখো কি বলা হয়, সর্বজনীন অঙ্গাণু। সর্বজনীন মানে কি তোমরা বলো তো ভাইয়া? সর্বজনীন বলতে কি বোঝায় বলো তো, সর্বজনীন মানে কি? হ্যাঁ, সর্বজনীন মানে সবার আছে, হ্যাঁ। গুড। আচ্ছা, কোন লাইনগুলো পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে আমি একটু বলে দিচ্ছি, একটা টপিক শেষ করি তারপরে, হ্যাঁ। তাহলে এই সর্বজনীন অঙ্গাণু বলতে সবার আছে। তো আমরা জানি যে আদি কোষ, প্রকৃত কোষ, দুই রকমের কোষ আছে, তাই না? আদি কোষে অনেক কিছুই নাই, প্রকৃত কোষে অনেক কিছু আছে। যেমন প্রকৃত কোষে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তাই না? গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব অনেক অঙ্গাণুই আছে। কিন্তু আদি কোষের কোনো অঙ্গাণু নাই, নিউক্লিয়াসও নাই। তবে একটা আছে। প্রকৃত কোষে অনেক অঙ্গাণু থাকলেও, আদি কোষে অন্য কোনো অঙ্গাণু না থাকলেও আদি কোষের একটা অঙ্গাণু আছে, সেটা হচ্ছে রাইবোজোম। তো বলতে পারো রাইবোজোম দুনিয়ার সবারই আছে। দুনিয়াতে যদি একটা কোষ থাকে, সেটা যে জীবেরই কোষ হোক, উদ্ভিদের হোক, প্রাণীর হোক, ছত্রাকের হোক, ব্যাকটেরিয়ার হোক, একটা অঙ্গাণু থাকবেই, সেটা হচ্ছে রাইবোজোম। এই জন্য রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এটা ক বা খতে আসে, বিশেষ করে খতে আসে। সর্বজনীন অঙ্গাণু বলতে কি বোঝো? তখন আমরা লিখব রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। কেন? কারণ আদিকোষ, প্রকৃত কোষ সবার মাঝেই রাইবোজোম আছে, দুই পাবা। ঠিক আছে, তাহলে এই প্রথম প্যারা থেকে আমরা যদি মুখস্থ করতে চাই, তাহলে আমরা মুখস্থ করতে পারি যে তথ্যটা, সেটা হচ্ছে এই যে রাইবোজোমে, এই ইকোলাইয়ে কতগুলো রাইবোজোম থাকে? 20,000। তার শুষ্ক ওজনের কত পার্সেন্ট রাইবোজোম? 22%। আর পলিরাইবোজোম কাকে বলে? অনেকগুলো রাইবোজোম যদি মুক্তার মালার মতো একসাথে পর 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 বিন্যস্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় পলিরাইবোজোম। এইগুলো মুখস্থ করতে হবে, বাকিগুলা এমনি রিডিং পড়ো, ঠিক আছে? এই মুক্তোর মালা থেকে আমার একজনের কথা মনে পড়লো। তোমরা কি জানো আমাদের দেশের একজন মুক্তোর মালা খুব পছন্দ করতো, মুক্তোর মালা পরতো, বিভিন্ন সময় টিভিতে তাকে মুক্তোর মালা পরে দেখা যেত। সে কে? হ্যাঁ, আরে তোমরা তো সবাই চেনো। ঠিক আছে, অবশ্য ম্যাডাম এখন দেশে নাই, বিদেশে গেছে, হ্যাঁ। চলে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, মজা নিও না। তো মুক্তোর মালা যখনই পড়তে যাই আমার আপার কথা মনে পড়ে। ঠিক আছে, এবার আসো আবিষ্কার। হ্যাঁ হ্যাঁ, রাইবোজোম আবিষ্কার করার অনেক ইতিহাস আছে। একাই কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেননি, এক একজন এক একটা তথ্য আহ, সংগ্রহ করেছেন রাইবোজোমের ব্যাপারে। তো এগুলো মুখস্থ করতে হবে না তোমাদের, সাল টাল এগুলো কিচ্ছু লাগবে না। আমরা একটু পড়ি যে অ্যালবার্ট ক্লড নামের একজন সায়েন্টিস্ট যকৃৎ কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে উনি হচ্ছে আরএনএ সমৃদ্ধ ব্যাস দেওয়া আছে ক্ষুদ্র কণা পৃথক করেন। হ্যাঁ, এই লাইনটা থেকে আমরা কিছুই মুখস্থ করব না। আমরা শুধু বুঝলাম যে আলবার্ট ক্লড নামের একজন সায়েন্টিস্ট যকৃৎ বা লিভারের কোষ থেকে একটা অঙ্গাণুকে পৃথক করতে সক্ষম হন। কিভাবে? সেন্ট্রিফিউজ করে।
সেন্ট্রিফিউজ জিনিসটা কি এটা আমরা পরে দেখবো, একটু পরে রাইবোজোমের প্রকারভেদ যখন দেখব তখন বলবো যে সেন্ট্রিফিউজ জিনিসটা কি, আমি একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আপাতত বাদ দিই ওটা। এরপরে আসো, মেইনলি রাইবোজোম আবিষ্কার করেন এবং নামকরণ করেন জর্জ প্যালেড। এটা যদিও বা প্যালেড লিখেছে বাংলায়, কিন্তু ইংরেজিতে দেখো প্যালাডে। অ্যাকচুয়ালি ওনার নাম প্যালাডে, ওখানে বাংলায় ভুলে প্যালেড লিখেছে। যাই হোক, এনার নামটাই তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে রাইবোজোম আবিষ্কার করেন এবং নামকরণ করেন কে? জর্জ প্যালেড বা প্যালাডে। ওই প্রথম জনের নাম লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আহ, সাল তো একেবারেই লাগবে না বলেছি। তাহলে জর্জ প্যালাডের নাম মুখস্থ করিও। আর এরপরে দেখো যে রাইবোজোম আসলে দুইটা অংশে বিভক্ত, একটা অন্তঃপ্লাজমীয় ঝিল্লি আর একটা হলো ক্ষুদ্রাকার কণা। এই কথাটাও খুব একটা ইম্পর্টেন্ট না। এগুলো খুবই ছোট অঙ্গাণু, চোখেই তো দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। তার আবার গঠনের দুইটা পার্ট, প্রয়োজন নেই, পরীক্ষায় আসবেও না। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা তো দেখলাম যে রাইবোজোম সবারই আছে। তো তোমাদের কি মনে আছে যে অনেক আগে দুটা ব্যাকটেরিয়া ছিল যারা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় অঙ্গাণু হয়ে গেছিল? এভাবে কোন কোন অঙ্গাণু তৈরি হয়েছিল তোমাদের মনে পড়ে? বলো তো। একটা ছিল বায়বীয় ব্যাকটেরিয়া, ও হয়ে গেছিল মাইটোকন্ড্রিয়া, তাই না? আর একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, ও হয়ে গেছিল ক্লোরোপ্লাস্ট। তাহলে এই দুটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। ভেরি গুড, এই তো তোমরা সবাই পারছো, এই তো সুন্দর মনে আছে। হিরসাব বলেছো, তাউসি বলেছো, লিজা, সাদিয়া, আয়েশা, ফারহান, আহনাফ, অনেকজন বলেছো। তো ঠিক আছে। তো ওরা তো একসময় ব্যাকটেরিয়া ছিল, তাহলে ওদেরও রাইবোজোম ছিল, তাই না? তাহলে বলো তো, ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়ার ভেতরে রাইবোজোম পাওয়া যাওয়ার কথা কিনা? হ্যাঁ, কারণ ওরা তো আগে ব্যাকটেরিয়া ছিল, আর ব্যাকটেরিয়া তো রাইবোজোম থাকে। তাহলে আমরা যদি আজকে ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়ার ভেতরে খুঁজি, দেখবো সেখানেও রাইবোজোম আছে। কারণ এতে এদের এটা ছিলই, ছোট শুরু থেকেই ছিল। তো এই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলোর মধ্যে, এবং সাথে আমরা আর একটা জিনিস মনে রাখবো, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম থাকে না, নিউক্লিয়াসের ভেতরে যে তরলটা, নিউক্লিওপ্লাজম, ওইখানেও রাইবোজোম থাকে। তবে এই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিওপ্লাজমের রাইবোজোমকে একটু ভিন্ন নাম দেওয়া হয়েছে। ওকে বলা হয় রাইবোনিউক্লিয় প্রোটিন কণা। হ্যাঁ, এই নামের রাইবোজোম পাওয়া যায় কোথায়? এই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিওপ্লাজমে। তো তোমাদের ভাইয়া এইরকম আসবে, বহুপদী এমসিকিউ গুলার কথা মনে আছে? প্রশ্ন আমরা দেবো এরকম, রাইবোনিউক্লিয় প্রোটিন কণা পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিওপ্লাজমে। তাহলে তিনটাই হবে, আবার কোন একটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আচ্ছা, ভাইয়া, সব ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কিসে পরিণত হয়েছিল? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে ওটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছিল আপু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো, হ্যাঁ, এটা এটা লাইন মুখস্থ করবা যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে কোন রাইবোজোম পাওয়া যায়? রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামের রাইবোজোম পাওয়া যায়, আবিষ্কৃত হয়েছে এটা। ওকে, তাহলে আমাদের রাইবোজোমের প্রথম পেজের পড়া শেষ। পরের পেজে আসো। যদি যদি আমরা অনেকগুলা রাইবোজোম একসাথে পাই, ওটাকে বলেছিলাম পলিজোম। আর যদি একটা রাইবোজোম পাই, তাহলে ওটার নাম কি হবে তোমরা বলো তো, আইডিয়া করো। একটা রাইবোজোম একাই আছে, আশেপাশে কেউ নাই, তাহলে ওটাকে আমরা বলবো মনোজোম। এগুলা আসলে পড়ার কিছু না, এমনি, ঠিক আছে? আচ্ছা, আর ওই যে অনেকগুলা থাকলে পলিজোম, পলিজোম বা পলিরাইবোজোমও বলা যায়। আচ্ছা, এরপরে দেখো দুটা কথা আছে। মাইটোকন্ড্রিয়ায় যে রাইবোজোম পাওয়া যায় সেটার নাম মাইটোরাইবোজোম। তাহলে বলো তো, সাইটোপ্লাজমে যে রাইবোজোম পাওয়া যায় তার নাম কি দেওয়া উচিত? বলো। মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোম মাইটোরাইবোজোম। তাহলে সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমের নাম হওয়া উচিত সাইটোরাইবোজোম। এগুলা নর্মাল কথা, ঠিক আছে? ওকে, এরপর আসো রাইবোজোমের প্রকারভেদ। রাইবোজোম ভাইয়া জগতে আছে দুই প্রকার, ঠিক আছে, মেইনলি। এটা একটা হলো 70S, আর একটা হলো 80S। এই দুই প্রকার রাইবোজোম পাওয়া যায়। তো এখন কথা হচ্ছে, কিসের উপর ভিত্তি করে ভাইয়া দুই প্রকার বললেন? উত্তর হচ্ছে তলানিকরণের হার। রাইবোজোমকে পানিতে দিলে রাইবোজোম পানির নিচে ডুবে যায়, তো এটাকে আমরা বলবো অধঃক্ষেপণ, তাই না? অধঃক্ষেপণের হার এবং আকার, সাইজ, সাইজ এবং অধঃক্ষেপণের হার, এই দুইটার উপর ভিত্তি করে রাইবোজোমকে দুই ভাগে ভাগ করা যায়, 70S আর 80S। প্রত্যেকটাই আমি বোঝাবো এস মানে কি। ঠিক আছে, আসো একটু বোঝা ট্রাই করো।
তাহলে আকার এবং সেডিমেন্টেশন সহগ, এই দেখো ভাইয়া, সেডিমেন্টেশন সহগের বাংলা হচ্ছে অধঃক্ষেপণ হার। ইংলিশে অধঃক্ষেপণের ইংরেজি হলো সেডিমেন্টেশন। ঠিক আছে, তলানি হওয়া। তোমরা যদি পানিতে কাদা গুলাও, তো দেখবা কাদা নিচে গিয়ে পড়ছে, তাই না? ওইরকম অধঃক্ষেপণ বলে ওটাকে। তো আকার এবং সেডিমেন্টেশন সহগ বা অধঃক্ষেপণের হারের উপর ভিত্তি করে রাইবোজোম দুই প্রকার হয়, 70S আর 80S। ওকে, তো এই 70S রাইবোজোমটা ছোট আর 80S রাইবোজোমটা বড়। 70S রাইবোজোমের ওজন কত? 2.7 × 10⁶ কোনোদিনও পরীক্ষায় আসে নাই, চাইলে টিচার দিতে পারে, একটু দেখবা, মানে ইম্পর্টেন্ট না, বাট পরীক্ষায় আসার মতো। ওকে, এরপরে এটা পাওয়া যায় আদিকোষে। এই যে তোমরা আগেও পড়েছো কিন্তু আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্যে, আদিকোষের রাইবোজোম 70S, প্রকৃত কোষের রাইবোজোম 80S, তাই না? তো এই হলো আদিকোষের রাইবোজোম 70S এবং ওটার ওজন 2.7 × 10⁶ আর 80S রাইবোজোম এটা পাওয়া যায় প্রকৃত কোষে। হ্যাঁ, আর এটার ওজন কত? 40 × 10⁶ তো আদিকোষ আর প্রকৃত কোষে 70S আর 80S এইরকম দুই রকম রাইবোজোম পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। সাজিদ বলেছে ভাই কোএফিসিয়েন্ট মানে কি? ও তো বাংলা দেওয়াই আছে, কোএফিসিয়েন্ট মানে সেডিমেন্টেশন সহগ। আর সেডিমেন্টেশন সহগের আরেকটা নাম যদি আমি বলি, বাংলা আরো সহজ বাংলা, অধঃক্ষেপণ হার। একই কথা ভাইয়া, ঘুরাই ফিরে একই কথা। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসো, এই 70S রাইবোজোম এমন একটা রাইবোজোম যাকে ভাঙলে দুইটা পার্ট পাওয়া যায়। হ্যাঁ, এই যে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একটা রাইবোজোম দেখছি, নীল কালারের দুটো গোল্লা দেখতেছো, এটা আসলে রাইবোজোম। তবে এখানে রাইবোজোমের দুইটা পার্ট আছে। রাইবোজোমের দুটা পার্ট আছে ভাইয়া। একটা হচ্ছে লার্জ সাব ইউনিট, মানে একটা রাইবোজোমের দুইটা সাব ইউনিট, একটা বড় একটা ছোট। তো বড় সাব ইউনিটটাকে বলা হয় লার্জ সাব ইউনিট, ছোটটাকে বলা হয় স্মল সাব ইউনিট। এই লার্জ আর স্মল সাব ইউনিট মিলাই এই রাইবোজোমটা তৈরি হয়। সাব ইউনিটের বাংলা হচ্ছে উপ একক। তো এই ছোট উপ একক আর বড় উপ একক মিলে একটা পূর্ণাঙ্গ রাইবোজোম তৈরি হয়। বুঝছো? তো 80S যে রাইবোজোমটা, তার বড় সাব ইউনিটটা হলো 60S, আর ছোট সাব ইউনিটটা হলো 40S। হিসাব করে দেখা গেছে। তো তোমাদের এখন প্রশ্ন আসে যে ভাইয়া, 60 আর 40 দুজন মিলে তো আসলে 100 হওয়ার কথা, কিন্তু 80 দেখাচ্ছে কেন? অথবা আরো একটা আছে 70, যেটা আদি কোষের, ওর রাইবোজোমের যে লার্জ সাব ইউনিটটা ওটা 50S, আর ওর রাইবোজোমের যে ছোট সাব ইউনিটটা ওটা 30S। এই দুটা যোগ করলে আবার 80S হওয়া উচিত, কিন্তু আবার বলছে যে এরা মিলে যে রাইবোজোম তৈরি করে সেটা 70S। এরকমটা হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমরা রাইবোজোমের দুটা সাব ইউনিট যোগ করে রেজাল্টটা বানাচ্ছি না, আমরা এখানে অন্য একটা ব্যাপারের উপর ভিত্তি করে রেজাল্টটা বানাচ্ছি। আসো, তো সেটা দেখি একটু। অধঃক্ষেপণের হার। তোমরা ছোটতে বা এখনো এই বালতির মধ্যে পানি ঘুরাইছো? হুদাই, এমনি এমনি কারণ ছাড়াই। বালতির মধ্যে পানি আছে, হাত ঢুকাই দিয়ে ঘুরাইতেছি, ঘুরাইছো না? বলো তো। আচ্ছা, এরকম বালতির মধ্যে পানিতে যদি কাদা টাদা কিছু থাকে বা কিছু যদি থাকে বালতির মধ্যে, তাহলে ঘুরাইলে সব জিনিস কি হয় বলো তো? বুঝতে পারতেছো তো? সব মাঝখানে এসে জমা হয় না? এটা আসলে অধঃক্ষেপণ। তো যদি কোনো জিনিসকে অনেক বেশি ঘুরাও, তাহলে, মানে কোনো তরলকে যদি অনেক বেশি ঘুরাও, তাহলে নর্মালি ওখানে থাকা উপাদানগুলো মাঝখানে এসে তলদেশে এসে পড়ে, তলানি হয়। এটা একটা অধঃক্ষেপণ এর একটা এক্সাম্পল। ঠিক আছে, তো সেন্ট্রিফিউজ মানে হচ্ছে মেশিনের সাহায্যে অনেক দ্রুত ঘোরানো, ঘোরাইলে ওইখানেও অধঃক্ষেপণ পড়ে। বুঝছো?
তো এখন আমরা একটা ভিডিও দেখব, যে ভিডিওতে আমরা এই সেন্ট্রিফিউজ মেশিনটাকে ব্যবহার করে একটা কাদা পৃথক করার পদ্ধতিটা দেখব। হ্যাঁ, আমি এটা বের করছি। দাঁড়াও। তোমরা এখানে দেখছো আহ, দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা টেস্ট টিউবে কাদা পানি নেওয়া হলো, আর একটা টেস্ট টিউবে নেওয়া হবে ওই চুনের পানি। হুম, কাদা পানি দুটো টেস্ট টিউবে নেওয়া হয়েছে। আর তারপরে একটু একটা হোল্ডার দিয়ে এগুলোকে নেওয়া হলো, আর এটা আরেকটা চুনের পানি দ্রবণ, সাদা দ্রবণ, এটাকে আরেক দুটা টেস্ট টিউবে নেওয়া হলো। এই যে এটা দেখছো, সেন্ট্রিফিউজ মেশিন আসলে আর কিছুই না। তুমি যদি কোনো কিছুকে অনেক দ্রুত ঘোরাও, ওটাই সেন্ট্রিফিউজ করা। এখানে দেখছো তোমরা, এটা সিম্পল একটা সেন্ট্রিফিউজ মেশিন, যেখানে আহ, এই চারটা টেস্ট টিউবকে একসাথে ঘোরানো হবে। ঠিক আছে। এখন ডিজিটাল মেশিন পাওয়া যায় যেগুলো কারেন্ট দিয়ে চলে, অনেক দ্রুত ঘোরে। এটা হাতে ঘোরানো, দেখছো ওইখানে ওই যে হ্যান্ডেল ঘোরাচ্ছে আর এটা জোরে ঘুরছে। অনেকক্ষণ ধরে ঘোরার ফলে এটা কিন্তু অধঃক্ষিপ্ত হবে। এই যে কাজটা করলো উনি, এটাই সেন্ট্রিফিউজেশন বা তলানীকরণ পদ্ধতি। হ্যাঁ, এখন যদি আমরা এই টেস্ট টিউবগুলো বের করি, দেখবো এই যে দেখো, পানি একদম পরিষ্কার হয়ে গেছে, কাদা পড়ে গেছে একদম তলে। এটাই হলো সেন্ট্রিফিউজ করার রেজাল্ট। তোমরা রক্ত রক্ত আহ, রক্ত থেকে রক্তের কণিকাগুলো আলাদা করা হয় এই পদ্ধতিতে। দেখো এই যে চুনের পানির যে টিউবগুলো ছিল, ওগুলোতে চুন একদম নিচে এসে পড়ছে, আর পানি একদম ধবধবে পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ প্রসেস। ওকে। আর এই সেন্ট্রিফিউজ পদ্ধতিতে রাইবোজোমকে পৃথক করে দেখাতে সক্ষম হয়েছিলেন আহ, থিওডোর ভেদবার্গ নামের একজন সায়েন্টিস্ট। থিওডোর ভেদবার্গ, উনি রাইবোজোমকে এই সেন্ট্রিফিউজ করে পৃথক করে দুই ভাগ, রাইবোজোমের দুটা ভাগ উনি আমাদেরকে দেখাইছেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো আসো আমরা ওনার ব্যাপারটা দেখি। এই যে একটা ধরো একটা টেস্ট টিউব নিয়েছি, এই টেস্ট টিউবের গায়ে দাগ কাটা ছিল, একদম সবার নিচের ঘরটা ছিল 100, তারপরে মনে করো 90, 80, 70, 60, 50, 40, 30, আমি যেগুলো লাগবে শুধু সেগুলাই দিচ্ছি। ওকে। তো ধরো এরকম একটা টেস্ট টিউব, এখানে এরকম দাগ কাটা আছে। তো এই টেস্ট টিউবে উনি, থিওডোর ভেদবার্গ নামের সায়েন্টিস্ট, উনি এই টেস্ট টিউবে আদিকোষের রাইবোজোম, আদিকোষের সাইটোপ্লাজম নিয়েছিলেন এবং এটাকে ঘোরাইছিলেন। এবং ঘোরানোর ফলে আদিকোষের রাইবোজোম গুলা একটা ঘরে গিয়ে জমা হয়। বলো তো কোন ঘরে গিয়ে জমা হয় আদিকোষের রাইবোজোম গুলা? সবগুলা রাইবোজোম একদম যে নিচে পড়ছে এমনটাও না, আবার উপরে যে ভেসে আছে এমনটাও না, ওরা গিয়ে 70-এর ঘরে জমা হয়, আদিকোষ। তখন উনি বলেন, আচ্ছা, তাহলে আদিকোষের রাইবোজোম 70। কিন্তু শুধু 70 দিয়ে কি কিছু হয়? শুধু 70 বলে কি কিছু বোঝানো যায়? অধঃক্ষেপণের হার বোঝানোর জন্য উনি তখন কি করেন, ওনার নামের প্রথম বর্ণ হলো এস। সায়েন্টিস্টের নাম থিওডোর ভেদবার্গ। ওনার নাম ভেদবার্গ হলেও ওনার নামের বানানের সামনে একটা এস আছে, যে এসটা উচ্চারণ করা হয় না, ভেদবার্গ হয়। যদিও বা আব্দুল আলিম স্যারের বইতে ওনার নাম দেওয়া আছে থিওডোর সেদবার্গ, কিন্তু এই বইয়ে দেওয়া আছে থিওডোর ভেদবার্গ, মানে এসটাকে উজ্জ্ব রাখা হয়েছে। যেমন তোমরা পড়ছো মনে হয়, নিউমোনিয়া বানানে পি উচ্চারণটা হয় না, সামনে পি আছে তবু উচ্চারণ হয় না, ঠিক এটাও এরকম, সামনে এস আছে বাট ওটা উচ্চারণ হয় না। তো থিওডোর ভেদবার্গ ওনার নামের প্রথম বর্ণ এস, এইটাকে ওই সংখ্যার সাথে যুক্ত করে
উনি একটা নতুন একক আবিষ্কার করলেন বা একক প্রদান করলেন যে আমি যে অধঃক্ষেপণ করলাম সেই অধঃক্ষেপণের হার হলো এস। তো এই যে আদি কোষের রাইবোজোমগুলো 70-র ঘরে এসে উপস্থিত হয়েছে, সেই 70-র সাথে আমি এস লাগাই দিলাম এবং আমি বললাম যে আদি কোষের রাইবোজোম হলো 70 এস। এইভাবে এসটা আসছে। তাহলে তোমরা আজকে থেকে জানলে যে 70 এস মানে এই রাইবোজোম 70-এর ঘরে অধঃক্ষিপ্ত হয়, আর এস হচ্ছে ভেদবার্গ ইউনিট, যেটার সায়েন্টিস্টের নাম থিওডোর ভেদবার্গ, ওনার নামের প্রথম বর্ণ এস ছিল। উনি এই ভেদবার্গ ইউনিটের একক বোঝাইতে এস ব্যবহার করেছিলেন, সেই জন্য এটার নাম 70 এস। ঠিক আছে, সাজিদ বলেছে ভাইয়া কোষ থেকে রাইবোজোম কিভাবে আলাদা করলেন উনি। উনি কোষ থেকে রাইবোজোম আলাদা করে নাই, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে এখানে দিয়ে উনি সেন্ট্রিফিউজ করেছেন এবং রাইবোজোম গুলো এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণুও নাই, তাই এটা খুব বেশি জটিল ছিল না ওনার জন্য। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দেখলাম যে আদি কোষের রাইবোজোমকে যদি ঘোরানো যায় কোনো তরলের মধ্যে রেখে, তাহলে ওরা একটা একটা লোকেশনে গিয়ে একটা একটা দাগের কাছে গিয়ে জমা হয়। সেই দাগটা দেখা যায় টেস্ট টিউবের গায়ে 70 ঘর, যেটা সেই ঘরে জমা হচ্ছে। তাই আদি কোষের রাইবোজোমের পরিচয় দেওয়া হচ্ছে 70 এস। বুঝেছো ভাষা? এরপরে আসো, এবার তোমরা বলো এরপরে উনি কি করলেন। প্রকৃত কোষের রাইবোজোম নিলেন। প্রকৃত কোষের মানে প্রকৃত কোষ নিলেন একটা। প্রকৃত কোষের সাইটোপ্লাজমের যে রাইবোজোম গুলা, সেগুলোকে অধঃক্ষিপ্ত করার চেষ্টা করলেন, সেন্ট্রিফিউজ করলেন, অনেক জোরে ঘোরালেন ঘোরালেন ঘোরালেন। এবার তোমরা বলো তো প্রকৃত কোষের রাইবোজোম গুলা কোথায় গিয়ে জমা হয়? প্রকৃত কোষের রাইবোজোম গুলা 80-র ঘরে গিয়ে জমা হয়। তখন উনি বুঝলেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে প্রকৃত কোষের রাইবোজোম গুলা হচ্ছে 80 এস। ঠিক আছে, তো এইভাবে ভাইয়া দুইটা রাইবোজোম পৃথক হয়েছে, আদি কোষের রাইবোজোম 70 এস আর প্রকৃত কোষের রাইবোজোম 80 এস। কিসের ভিত্তিতে এই রাইবোজোমের প্রকারভেদ হলো? অধঃক্ষেপণের হারের ভিত্তিতে। যে যত নিচে তলানি হয় তার প্রকার সেরকম দেওয়া হয়েছে। আদি কোষের রাইবোজোম ডুবতে ডুবতে 70-এর ঘরে এসে থেমে যায়, তাই ওর নাম 70 এস। আর প্রকৃত কোষের রাইবোজোম একটু ভারী, ও 80-র ঘরে এসে থেমে যায়, তাই ওর নাম 80 এস। এরপরে ওনার মাথায় আইডিয়া আসলো, আচ্ছা এই রাইবোজোম গুলাকে যদি আরো সেন্ট্রিফিউজ করি তাহলে আবার এরা কি রেজাল্ট দেখায় দেখি তো। উনি এই উদ্দেশ্যে 70 এস রাইবোজোম এটাকে প্রচুর পরিমাণে ঘোরান। হ্যাঁ, রিমঝিম বলেছে ভাই সাইটোপ্লাজম কি পড়ানো শেষ? গত ক্লাসে আমরা সাইটোপ্লাজম পড়েছি ভাই, গত ক্লাসের শেষে সাইটোপ্লাজম পড়েছি। আজকে আমরা শুরু করেছি রাইবোজোম থেকে। এরপরে যেটা বলতেছিলাম ভাই, 70 এস রাইবোজোমকে অনেক বেশি ঘোরানো হলে, আচ্ছা, বলেছো ভাইয়া আহ, উল্টা দিক থেকে কেন ধরা হলো, ওপর থেকে না ধরে নিচে? এটা তো আসলে ওজন বোঝাচ্ছে। যেটা সবার উপরে তার ওজন কি বেশি না কম? বলো দেখি। যদি আমি উপরে 100 ঘর দেই, তাহলে যদি কেউ ওই 100 ঘরে থাকে, তাহলে ওজনের হিসেবে তার অবস্থান কি 100-তে থাকা উচিত নাকি নিচে থাকা উচিত? এটা আসলে নিচ থেকে ওজনের উপর, এই জন্য নিচেই সবচেয়ে বেশি। যে সবার নিচে আসবে তার ওজন সবচেয়ে বেশি, আর যে সবার উপরে থাকবে তার ওজন সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা। মোনাইমুর বলছো ভাই সেন্ট্রিফিউজ কি? সেন্ট্রিফিউজ মানে ঘূর্ণন পদ্ধতি। একটু আগে ছিল না তুমি ক্লাসে ভাইয়া? আচ্ছা, আমরা তো সেন্ট্রিফিউজের ভিডিও দেখলাম। ওকে, এরপরে আসো 70 এস রাইবোজোমকে উনি যখন অনেক বেশি ঘোরালেন, তখন 70 এস রাইবোজোম ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে, এবং এর দুইটা অংশ দুই জায়গায় গিয়ে জমা হয়েছে। এখন তোমরা আমাকে বলো 70 এস রাইবোজোমকে যখন উনি অনেক জোরে ঘুরাইছে, তারা কোথায় কোথায় গিয়ে জমা হয়েছে? 70 এস রাইবোজোমের দুইটা পার্ট কোথায় কোথায় গিয়ে জমা হয়েছে বলো তো। 70 এস রাইবোজোম যখন ভেঙে গেছে, তখন একটা অংশ 30 এস 30-র ঘরে গিয়ে জমা হয়েছে এবং একটা অংশ 50-র ঘরে গিয়ে জমা হয়েছে। উনি বুঝলেন আচ্ছা আচ্ছা, তাহলে 70 এস রাইবোজোমকে ভাঙলে দুটা ইউনিট পাওয়া যায়, একটা 30 এস একটা 50 এস। কিন্তু ওনার মাথায় একটু ঝামেলা খটকা লাগলো, আরে
30 আর 50-কে, এই দুটাকে যদি একসাথে করি তাহলে তো এটা 80 হওয়ার কথা, 70 হয়েছিল কেন? আবার ঝামেলা। এরপরে উনি আর গবেষণা করেন এবং এটা ব্যাখ্যা রেডি করেন, উনি ব্যাখ্যাটা খুঁজে পান। আচ্ছা, কোনো কিছু আহ, কত বেশি গভীরে অধঃক্ষিপ্ত হবে এটা ডিপেন্ড করে দুটা জিনিসের উপর। একটা হচ্ছে তার ওজন, আর একটা হচ্ছে তার আকার। যার ওজন যত বেশি সে পানির তত গভীরে চলে যাবে, তাই না? কিন্তু তোমরা আকারের ব্যাপারটা বলো তো। ভাইয়া, যার আকার অনেক বড় সে কি বেশি ভাসে না বেশি ডোবে? আকার, অনেক বড় আকার। তোমাদের কি মনে হয়? হ্যাঁ, যার আকার যত বেশি সে ভাসে। যেমন জাহাজের তলদেশটা অনেক প্রশস্ত থাকে না, তো জাহাজের ওজন অনেক বেশি হইলেও জাহাজ ভাসে, তাই না? তো এখন কথা হচ্ছে, ধরে নিলাম এইটা 30 সাব ইউনিট, এইটা 50 সাব ইউনিট। 30 আর 50 মিলায় দুটা যোগ করলে ওদের ওজন দাঁড়ায় 80। তো 80-র ঘরে, মানে দুটা মিলে যখন ভারী হয়ে গেল তখন ডুবতে ডুবতে 80-র ঘরে এসে অবস্থান করার কথা। কিন্তু তোমরা বলো তো, যখন 30 আর 50 আলাদা ছিল তখন তারা সাইজে ছোট ছিল, কিন্তু যখন 30 50 একসাথে হলো তখন তাদের সাইজটা বড় হয়ে গেল না? ওজনও বাড়লো, সাইজও বাড়লো। এখন ওজন বাড়ার কারণে তারা দুজন মিলে সোজা 80-র ঘরে এসে অধঃক্ষিপ্ত হওয়ার কথা। কিন্তু ওই যে তাদের সাইজটাও তো একটু বেড়ে গেছে, তো সাইজ বাড়ানোর বিপরীত প্রতিক্রিয়া হিসেবে ওরা একটু ভাসতে চাইবে না? আগে ওরা ছোট সাইজের ছিল, এখন একসাথে হয়ে একটু বড় সাইজের হয়েছে। আর যার আকার যত বেশি সে একটু ভাসতে চায়। তো এই জিনিসটার ওজন 80-র ঘরে এসে ওকে অধঃক্ষিপ্ত করলেও ওরা ওই সাইজ বড় হওয়ার কারণে একটু উপরে উঠে যায়, যেটা 70 ঘর। তাই 50 আর 30 রাইবোজোমকে একসাথে করলে সেটা ওজন হিসেবে 80-র ঘরে ডুবে গেলেও আবার সাইজটা বড় হওয়ার কারণে আলটিমেটলি তারা একটু ভেসে উপরে 70-র ঘরে এসে অবস্থান করে। ব্যাখ্যাটা বুঝতে পারছো? কেন 50 আর 30 মিলে 80 রাইবোজোম না হয়ে 70 হলো? হ্যাঁ, এই সিম্পল ব্যাপার যে 50 আর 30 এই দুটা যোগ করলে যে ওজন হয় সেটা হলো 80। তো নর্মালি 80-র ঘরেই ওরা এসে ডুবে অধঃক্ষিপ্ত হয়। কিন্তু যেহেতু অধঃক্ষেপণের হার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা ওজন আর একটা সাইজ। তো ওর ওজন অনুযায়ী সে 80-র ঘরে এসে অবস্থান করছে। কিন্তু আমরা কি বললাম, একটা জিনিসের সাইজ যখন বড় হয় ও কি বেশি ডুবে না বেশি ভাসে বলো তো? তোমরা বলো। একটা জিনিসের ওজন একই রেখে আমরা যদি সাইজটা বড় করি তাহলে কি সে ভাসবে না ডুববে? ভাসবে। তো ওদের সাইজটা যেহেতু বড় হয়েছে তাই তারা একটু ভেসে উপরে উঠেছে। এই জন্য এটাকে আমরা বলছি এটা হলো 70। বুঝেছো? এবার তোমরা বলো যে আমি যদি 60 আর 40 এইরকম দুটা রাইবোজোমাল সাব ইউনিটকে একসাথে যোগ করি তাহলে তাদের কোন ঘরে অবস্থান করার কথা নর্মালি বলো। 60 আর 40-কে একসাথে যোগ করলে নর্মালি তাদের কোন ঘরে অবস্থান করার কথা? নর্মালি 100। তাদের ওজন আসলে 100-র ঘরে ওদেরকে নিয়ে যাবে। কিন্তু 60s যে সাইজের আর 40s যে সাইজের, সেই দুটো সাইজ একসাথে হয়ে তো একটা বড় সাইজের গঠন তৈরি হলো। তাহলে বড় সাইজ হওয়ার কারণে সে একটু ভাসবে না? তাহলে ভেসে সে কোন ঘরে এসে দাঁড়াবে বলো তো? না, 80। এটার সাইজ একটু বড় হয় এবং এটা 80-র ঘরে সব সময় কি 10 ঘর উপরে উঠবে? এটা তো নিয়ম নাই। ওর সাইজ যত বড় হবে সে তত ভাসবে। এটা দেখা গেল 80-র ঘরে এসে জমা হয়েছে। তখন উনি দেখলেন যে আচ্ছা বুঝছি, তাইলে 60 আর 40 এই দুটো সাব ইউনিটকে একসাথে করলে এরা যে সাইজের হয় সেইটা 80-র ঘরে গিয়ে আলটিমেটলি জমা হয়। তো এই জন্যই 60 আর 40 থেকে 80s রাইবোজোম পাওয়া যায়, আর 70s রাইবোজোমকে ভাঙলে 30 আর 50s রাইবোজোম পাওয়া যায়। তাহলে আজকে থেকে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি। তোমরা এটা বুঝতে পারবা, মানুষকে বোঝাইতেও পারবা যে এইটা আসলে গণিতের যোগফল না। 50 আর 30-কে আমরা যোগ করি না। 50 আর 30 নামের দুটা ইউনিট একসাথে হলে যে বড় ইউনিটটা তৈরি হয় তার অধঃক্ষেপণের জায়গা হচ্ছে 70-র ঘরে। আর 60 আর 40 নামের দুইটা
সাব ইউনিটকে একসাথে করলে যে বড় রাইবোজোমটা তৈরি হয়, তার অধঃক্ষেপণের জায়গা হচ্ছে 80-র ঘরে। এই জন্য এদের নাম হচ্ছে 80s, 70s, 50-30 এগুলো। ওকে, বলতে পারো যে ছোট দুটা পার্ট, একটা মেশিনের অনেকগুলো পার্টস থাকতে পারে না? তো রাইবোজোম নামের মেশিনের দুটা পার্টস থাকে, একটা পার্টসের নাম 30s আর একটা পার্টসের নাম 50s। আর এই দুটা পার্টস একসাথে করলে যে বড় রাইবোজোম নামের যন্ত্রটা তৈরি হয়, সেটার নাম হচ্ছে 70s। ওকে, ঠিক আছে, এইভাবে রাইবোজোম ভাগ হয়েছে। তো এই কথাগুলো তোমাদেরকে পড়তে হবে, মনে রাখতে হবে। 70s রাইবোজোমকে ভাঙলে বা এটা 50 আর 30 নামে দুটো সাব ইউনিটে বিভক্ত থাকে। আর 80s রাইবোজোম 60 আর 40 নামে দুটো সাব ইউনিটে বিভক্ত থাকে। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও কিছু ব্যতিক্রম আছে ভাইয়া। দেখো, 77s রাইবোজোম পাওয়া যায় ছত্রাকে। তাহলে দেখো, ছত্রাকে রাইবোজোম নিয়ে উনি যখন সেন্ট্রিফিউজ করছে, তখন তাহলে তাহলে কোন ঘরে গিয়ে দাঁড়াইছে বলো তো? ছত্রাকের রাইবোজোম নিয়ে উনি যখন সেন্ট্রিফিউজ করছে, কোন দাগের ঘরে গিয়ে রাইবোজোম গুলা জমা হয়েছিল? 77, তাই তার নাম দেওয়া হয়েছে 77s। আবার আমাদের মাইটোকন্ড্রিয়াতে একটু ব্যতিক্রম পাওয়া যায়, স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়াতে। আচ্ছা, তোমরা আগে বলো, মাইটোকন্ড্রিয়াতে কত রাইবোজোম পাবা? দেখি পারো কিনা। মাইটোকন্ড্রিয়াতে কোন রাইবোজোম পাওয়ার কথা? ও কিন্তু আগে ব্যাকটেরিয়া ছিল। তো ব্যাকটেরিয়ার কোন রাইবোজোম থাকে আদিকোষে? 70। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কোন রাইবোজোম পাওয়ার কথা? 70s। অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াতে 70s রাইবোজোমই পাওয়া যায়, তবে শুধুমাত্র স্তন্যপায়ী মানে ম্যামালিয়া যারা, তাদের মাইটোকন্ড্রিয়াতে 55s রাইবোজোম থাকে। এটা ব্যতিক্রম। ঠিক আছে, তো এই ছিল রাইবোজোমের প্রকারভেদ। এবার আসো রাইবোজোমের গঠন। রাইবোজোমের গঠন আসলে একেবারেই ইম্পর্টেন্ট না। আচ্ছা, 77 আগে 88-এ গিয়ে ভাসে না ভাইয়া, ওরকম কিছু না। ওটা তোমাদের বইয়ে দেওয়া নাই যে 77s রাইবোজোম কোন দুটা সাব ইউনিট নিয়ে তৈরি হয়। তোমাদের বইয়ে দেওয়া নাই, তাই লাগবেও না। হ্যাঁ, আচ্ছা। ওকে, এরপরে আসো আকৃতি ও ভৌত গঠন। এটা একদমই লাগবে না, এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো প্রয়োজন নেই, তোমরা একবার রিডিং পড়ে নিতে পারো, মুখস্থ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে রাইবোজোমের চওড়া কত, উচ্চতায় কত, এগুলো দেওয়া আছে। রাইবোজোম কি দিয়ে তৈরি হয় এটা অবশ্য আমি তোমাদেরকে আগেও বলেছি, এইটুকু মনে রাখতে হবে। এটা পরেও আছে। রাইবোজোম প্রধানত, আমি যদি রাসায়নিক গঠনে যাই, রাসায়নিক গঠনে দেখবা রাইবোজোম প্রধানত দুটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে আরএনএ, এবং এদের অনুপাত হচ্ছে 1:1। আমি উপরে আবার যাবো, এটা জাস্ট দেখাই নিচ্ছি। হ্যাঁ, সকল স্তন্যপায়ীদের ক্ষেত্রেই 55। তাহলে রাইবোজোম এর গঠনে কি পাওয়া যাবে? আরএনএ। আমরা তো আগেই বললাম তাই না, যে রাইবোজোম মানে হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ দিয়ে তৈরি একটা অঙ্গাণু। তো এখানে আরএনএ থাকে 50%, প্রোটিন থাকে 50%, তাই অনুপাত দিয়েছে 1:1। অর্থাৎ একটা রাইবোজোম তৈরিতে অর্ধেক থাকে আরএনএ, অর্ধেক থাকে প্রোটিন। এই দুটা জিনিস মিলাই রাইবোজোম তৈরি হয়। এটা হচ্ছে ওর রাসায়নিক গঠন। আর উপরে যে ভৌত গঠনটা দিয়েছে, সেই ভৌত গঠনটা যদি একটু দেখি, ভৌত গঠন একেবারেই পড়ার কিছু নাই, এগুলা মুখস্থ করা লাগবে না। এখানে লেখা আছে যে বহু প্রকারের প্রোটিন ও আরএনএ দিয়ে তৈরি। তো আরএনএ যেটা রাইবোজোম তৈরি করে, সেই আরএনএ নাম হলো রাইবোজোমাল আরএনএ, সংক্ষেপে বলা হয় আরআরএনএ। এরপরে জে এ লিউক নামের একজন সায়েন্টিস্ট, উনি রাইবোজোমের যে বড় সাব ইউনিট, ছোট সাব ইউনিট, ওগুলাকে আবার ছোট ছোট অংশে উনি ভাগ করেছেন। ছোট সাব ইউনিটের তিনটা পার্ট, মস্তক, পাদদেশ আর মঞ্চ। বড় সাব ইউনিটের তিনটা পার্ট, চূড়া, বৃন্ত, কেন্দ্রীয় স্ফীত অংশ। এটা এতটাই ছোট অঙ্গাণু, যেখানে আসলে এরকম তিনটা অংশে বিভক্ত করার প্রয়োজন পড়ে না। উনি বলছে, তোমাদের বইয়ে লিখছে, তোমরা পড়বা, মুখস্থ করার দরকার নেই, পরীক্ষায় আসে না, তাই দরকার নেই। ঠিক আছে, এরপরে যে অংশগুলো আছে, এই জায়গা থেকে এই যে এমআরএনএ, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড, পলিপেপটাইড, প্রোটিন, এই কথাগুলো, এই যে ট্রান্সলেশন, এই কথাগুলো তো আমাদের এখনই বোঝাটা কঠিন। তো এই অংশটা আমরা ট্রান্সলেশন টপিক যখন আলোচনা করব, তখন পড়ব। তো এইটা আমাদের তুলে রাখা থাকলো। এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কথাটা আমরা যেদিন আমাদেরই এই অধ্যায়ের 9 বা 10 নাম্বার ক্লাস হবে ট্রান্সলেশন টপিকের, সেদিন আমরা এটা আলোচনা করব। আজকে এটা তোমরা পড়তে গেলে তোমাদের কাছে অনেক কঠিন লাগবে।
তাই এটা আমরা আজকে আলোচনা করছি না, ঠিক আছে ভাইয়া। আরএনএ 5 ধরনের, তোমাদের এই নতুন এডিশনের বইয়ে দেওয়া 6 ধরনের, এর আগের বছর পর্যন্ত ছিল 5 ধরনের। এটা আরএনএ টপিকে আছে, ডিএনএ আরএনএ নামের টপিক আছে তোমাদের এই চ্যাপ্টারেই, তখন আমরা শিখবো ভাইয়া, হ্যাঁ। আমরা তো সপ্তাহে 3টা ক্লাস করছি, বেশি দিন লাগবে না। আর আর পরের সপ্তাহ, 1 সপ্তাহ পরেই ওগুলা পেয়ে যাব আমরা। তো আসলে রাসায়নিক গঠনটা দেখি। এটা হচ্ছে 2 রকম উপাদান দিয়ে তৈরি, প্রোটিন আর আরএনএ। এটা অনুপাত 1:1। এরপরে দেখো 7টেস রাইবোজোম। ওকে, ওর গঠনে আমরা তো দেখলাম 7টেস রাইবোজোমকে ভাঙলে 50 আর 30 নামের দুটো একক ইউনিট পাওয়া যায়। কিন্তু 7টেস রাইবোজোমকে তুমি যদি আরো ভাঙো, আরো ছোট ছোট ইউনিট পাবা, আরো ছোট ছোট ইউনিট পাবা, এবং সেগুলা হচ্ছে 23, 16, 5। তো এগুলো মুখস্থ করতে হবে না, একবার দেখে নাও। আর আরএনএ পাওয়া যায় 3টা, 52 প্রকারের প্রোটিন পাওয়া যায়। আর এইটিএস কে ভাঙলে পাওয়া যাবে 28, 18, 5.85 এইরকম আরএনএ, আর 80 প্রকারের প্রোটিন অণু। সো এগুলা অতটা ইম্পর্টেন্ট না, আমরা অতটা সিরিয়াসলি মুখস্থ করারও দরকার নেই। একই সাথে ভাইয়া এই বক্সটা, যে আদি কোষের প্রোটিন উৎপাদন কিভাবে বন্ধ হয়, অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলোও আমরা আজকে পড়বো না। এগুলো আমাদের নেক্সট যেদিন ট্রান্সলেশন পড়বো সেদিন পড়বো। এগুলো অ্যান্টিবায়োটিকের নাম, ঠিক কিভাবে আমরা অ্যান্টিবায়োটিককে মেরে ফেলি, অ্যান্টিবায়োটিক দিয়ে কিভাবে ব্যাকটেরিয়াকে মেরে ফেলি, সেগুলোর মেকানিজম আমরা যেদিন প্রোটিন তৈরির প্রক্রিয়াটা পড়বো সেদিন পড়বো, হ্যাঁ। প্রোটিন সংশ্লেষণ পড়বো, ট্রান্সলেশন টপিকটা, এই কথাগুলো আমরা আলোচনা করব, আজকে এগুলো আলোচনা করছি না। ঠিক আছে, উৎপত্তি। রাইবোজোমের উৎপত্তি যদি বলি, আদিকোষের যে ডিএনএ থাকে সেই ডিএনএ থেকে রাইবোজোম উৎপত্তি লাভ করে। আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের ভেতরে রাইবোজোম তৈরি হয়। তাহলে দেখো, আদিকোষের রাইবোজোম কোথায় তৈরি হয়? ডিএনএ থেকে। আর প্রকৃত কোষের রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? নিউক্লিয়াস থেকে। এটা পড়তে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এরপরে, সেটা হচ্ছে রাইবোজোমের কাজ। রাইবোজোমের কাজ পড়লে রাইবোজোম টপিকটা শেষ। রাইবোজোমের কাজ হাতে গোনা কয়েকটা, 4টার কথা বলতে পারো। কোষের সব প্রোটিন তৈরি করে রাইবোজোম, কোষের সমস্ত প্রোটিন তৈরি করে রাইবোজোম। তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে। তাহলে কোষের প্রোটিন ফ্যাক্টরি কে? রাইবোজোম। এরপরে আসো সাইটোক্রোম। তোমরা কি সাইটোক্রোম চেনো? সাইটোক্রোম একটা ইলেকট্রন বাহক। সাইটোক্রোম একটা এমন যৌগ, এমন একটা পদার্থ যেটা ইলেকট্রনকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় কোষের ভেতরে। তো সেই সাইটোক্রোম নামের ইলেকট্রন পরিবহনকারী বাহকটা তৈরি করে দেয় রাইবোজোম। ওকে, দেন আসো গ্লুকোজের ফসফোরাইলেশন। তোমরা ফটোফসফোরাইলেশন পড়েছিলে, মনে আছে? আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, মনে আছে? তাহলে ফটো মানে আলোর উপস্থিতিতে, আর ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। কারণ ওই যে ছিল এডিপি, তাই না? অ্যাডেনোসিন ডাইফসফেট, এর সাথে একটা ফসফেট যুক্ত করলে হয় এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো এটা হচ্ছে একটা ফসফোরাইলেশন প্রক্রিয়া। কোথাও ফসফেট যুক্ত করলে সেই ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তো গ্লুকোজে যদি আমরা ফসফেট যুক্ত করি তাহলে সেটাকে বলা হবে গ্লুকোজের ফসফোরাইলেশন। তো গ্লুকোজের ফসফোরাইলেশন করে কে? রাইবোজোম। তাহলে গ্লুকোজের ফসফোরাইলেশন বুঝছো তো কি জিনিস? গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত করা। আর স্নেহ পদার্থের বিপাক, এটা করে কে? ওই রাইবোজোম। এই 4টা কাজ ভাই, হ্যাঁ। 4টা কাজ তাহলে কি কি আমি রিপিট করছি: প্রোটিন উৎপাদন, সাইটোক্রোম তৈরি, গ্লুকোজের ফসফোরাইলেশন, আর স্নেহ পদার্থের বিপাক। এই 4টা কাজ করে রাইবোজোম। এই চারটা মনে রাখলেই হবে, হ্যাঁ। এরপরে যেগুলো আছে ওগুলো খুব একটা দরকার নাই। আচ্ছা, শেষ কথাটা যুক্ত রাইবোজোম আর মুক্ত রাইবোজোম, এর মানে বুঝলা? হোয়াট ইজ যুক্ত রাইবোজোম আর মুক্ত রাইবোজোম? ধরো এটা একটা কোষ, এরকম কিছু রাইবোজোম একাই আছে, এরা হলো মুক্ত রাইবোজোম। আর মনে করো এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে রাইবোজোম লেগে আছে, তাহলে এগুলাকে বলা হবে যুক্ত রাইবোজোম। ঠিক আছে ভাইয়া? তাহলে যেগুলো কোষের ভেতরে এমনি এমনি ঘুরে বেড়ায় খোলা, এরা হলো মুক্ত রাইবোজোম।
আর যারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে তারা হচ্ছে যুক্ত রাইবোজোম। ওকে, এখন তোমাদের বইয়ে দেওয়া আছে যে মুক্ত রাইবোজোম কোথায় কার জন্য প্রোটিন তৈরি করে আর যুক্ত রাইবোজোম কার জন্য প্রোটিন তৈরি করে। দুই রাইবোজোমই প্রোটিন তৈরি করে, ঠিক আছে? তো এখানে খেয়াল করে দেখো যে যুক্ত রাইবোজোম যুক্ত রাইবোজোম যে প্রোটিন তৈরি করে সেগুলো ব্যবহার করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, প্লাজমা মেমব্রেন বা কোষের বাইরের জন্য যে প্রোটিনগুলো লাগবে তারা সবাই তৈরি হয় কোথায়? যুক্ত রাইবোজোমে। আর সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই তিন জায়গায় যে প্রোটিনগুলো লাগবে তারা তৈরি হয় মুক্ত রাইবোজোমে। তো এটা তোমাদেরকে বুঝাই দিই যে কিভাবে মনে রাখতে হবে। আসো, প্রথম কথা হচ্ছে, ধরো এটা একটা কোষ, এই হলো সাইটোপ্লাজম, তরল, এটা মনে করো মুক্ত রাইবোজোম। তাহলে সাইটোপ্লাজম কার কাছ থেকে প্রোটিন কালেক্ট করে নেবে? এই যে মুক্ত রাইবোজোমের কাছ থেকে। এগুলো মুক্তই থাকে, সাইটোপ্লাজমে ওরা ঘুরে বেড়ায়। তো সাইটোপ্লাজমের যদি কোনো প্রোটিন লাগে তাহলে ওর মধ্যে ঘুরে বেড়ানো রাইবোজোম গুলো ওকে দিবে না? দিবেই তো, ঠিক আছে? আচ্ছা, সিয়াম বলছে ভাই আমি আমি আগের ক্লাস করি নাই তাই কিছু বুঝতেছি না। এটা স্বাভাবিক যে আগের ক্লাসগুলো না করলে আজকে হঠাৎ করে বুঝবো না। তুমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপ থেকে আগের ক্লাসগুলো দেখে নিও ভাইয়া, তাহলে এটা বুঝতে পারবা। ওকে, আচ্ছা। আর ভাই টিআরএনএ ট্রান্সফার পড়াবেন না? না, ওগুলো আজকে না ভাই, যেদিন আমরা আরএনএ পড়বো সেদিন পড়বো, আজকে না। ওকে, পরে পড়বো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ধরো এটা একটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার এখানেও রাইবোজোম আছে। তো সেই রাইবোজোম গুলা মুক্ত রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ায় তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, তাহলে সেখানে কি আর যুক্ত রাইবোজোম থাকার সুযোগ আছে? সুযোগও নাই। তাই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলার যে প্রোটিন এগুলো তৈরি করে মুক্ত রাইবোজোম, আর সাইটোপ্লাজমের প্রোটিনও তৈরি করে মুক্ত রাইবোজোম, ঠিক আছে? ওকে, এটা অতটা ইম্পর্টেন্ট ছিল না। তাহলে আমরা রাইবোজোম টপিকটা শেষ করলাম। এরপরে আমরা পরের টপিকে গেলাম যেটার নাম গলগি বডি। এটা কোষের আরেকটা অঙ্গাণু। তো এটা পড়ার আগে তোমরা রাইবোজোম থেকে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তার আগে আমি তোমাকে একটু বলবো যে রাইবোজোম থেকে আমরা কি কি পড়লাম, আমি রিপিট করি। প্রথম কথা হচ্ছে রাইবোজোম এর অর্থ হলো আরএনএ দিয়ে তৈরি হওয়া একটা দেহ, ঠিক আছে? এটা হলো রাইবোজোমের মিনিং। রাইবো কথাটার মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড থেকে আসছে। রাইবোজোম সর্বজনীন অঙ্গাণু, এটা পৃথিবীর সব কোষেই রাইবোজোম পাওয়া যায়। এরপরে রাইবোজোম আবিষ্কার করেন প্যালেট। রাইবোজোম মাইটোকন্ড্রিয়ায় থাকলে মাইটোরাইবোজোম, সাইটোপ্লাজমে থাকলে সাইটোরাইবোজোম। রাইবোজোম দুই প্রকার, 70S, 80S। 70S রাইবোজোম আদি কোষে থাকে, 80S রাইবোজোম প্রকৃত কোষে থাকে। 70S রাইবোজোমকে ভাঙলে দুটা সাব ইউনিট পাওয়া যায়, তার একটা 50S, একটা 30S। আর 80S রাইবোজোমকে ভাঙলে দুটা সাব ইউনিট পাওয়া যায়, তার একটা 60S, একটা 40S। এই এস মানে হলো ভেদবার্গ একক, যেটা বিজ্ঞানী থিওডোর ভেদবার্গ নামকরণ করেছেন। এটা অধঃক্ষেপণের হার প্রকাশ করে, একটা জিনিস কতখানি অধঃক্ষিপ্ত হবে সেই ব্যাপারটা এস দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, সাজিদ বলছো ভাই ভেদবার্গ এককের বিষয়টা আরেকবার বলেন। বললাম তো ভাইয়া যে একটা বস্তু কতখানি অধঃক্ষিপ্ত হবে এইটা প্রকাশ করা হয় যে একক দিয়ে, ওটাই হচ্ছে এস বা ভেদবার্গ একক। অধঃক্ষেপণ হবে কত বেশি? যদি কারো অধঃক্ষেপণের হার হয় 1000S, তার মানে বুঝবা যে এটা অনেক ভারী, অনেক নিচে অধঃক্ষিপ্ত হয়। আর যদি কোনো একটা বস্তুর অধঃক্ষেপণের হার হয় 10S, 10S, তাহলে বুঝবা যে এটা অত ভারী না, এটা হালকা, এটা অত অধঃক্ষিপ্ত হয় না, এটা উপরেই থাকে। ঠিক আছে, এটা হলো এস এর মানে। অধঃক্ষেপণের হার বোঝাইতে অধঃক্ষেপণের একক বলতে ভেদবার্গ একক বা এস বোঝানো হয়, ঠিক আছে? এরপরে দেখলাম রাইবোজোম তৈরি হয় দুটা জিনিস নিয়ে, একটা হচ্ছে আরএনএ আর একটা হলো প্রোটিন। আরএনএ থাকে অর্ধেক, প্রোটিন থাকে অর্ধেক। এরপরে দেখলাম রাইবোজোম তৈরি হয় কোথায়? আদিকোষে রাইবোজোম তৈরি হয় ডিএনএ থেকে, ব্যাকটেরিয়ার ডিএনএ থেকেই। আর প্রকৃত কোষে রাইবোজোম তৈরি হয় নিউক্লিয়াসের ভেতর থেকে। রাইবোজোমের কাজ কি পড়লাম? রাইবোজোমের কাজ চার প্রকার, চার রকমের। একটা প্রোটিন তৈরি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এরপরে সে সাইটোক্রোম নামের কোষীয় ইলেকট্রন বাহক তৈরি করে দেয়, সাইটোক্রোম তৈরি করে, এটা মনে রাখবা। এরপরে মনে রাখবা গ্লুকোজের ফসফোরাইলেশন করে,
আরেকটা মনে রাখবা, লিপিডের বিপাক করে, স্নেহ পদার্থের বিপাক করে। আর লাস্ট কথা ছিল, কোষের মধ্যে দুই ধরনের রাইবোজোম আছে, মুক্ত আর যুক্ত। যুক্ত মানে যারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে তারা হচ্ছে যুক্ত রাইবোজোম। তো এই যুক্ত রাইবোজোম গুলা ম্যাক্সিমাম প্রোটিন উৎপাদন করে, কোষের সবার জন্য প্রোটিন তৈরি করে যুক্ত রাইবোজোম। আর শুধুমাত্র সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, এই তিনটা অঙ্গাণু বা তিন জায়গার জন্য প্রোটিন তৈরি করে দেয় হচ্ছে মুক্ত রাইবোজোম। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি প্রশ্ন ধরবো, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, তোমরা অনেকে বলছো ভাইয়া যে ইয়ে দিয়েন, কি বলে, পোল দিয়েন। পোল দিলে অনেকে আবার হচ্ছে পোল পাও না, বলো যে ভাইয়া পোল আসে নাই, তো আমার খারাপ লাগে, তোমরা উত্তর দিচ্ছ ওরা উত্তর দিচ্ছে না। তাই আমি ভাবলাম যে প্রশ্ন দেখাই, প্রশ্ন করি। প্রশ্ন নাই, যেগুলো আমরা বললাম এইটুকুর মধ্যে আসলে প্রশ্ন নাই। হ্যাঁ, কোনটা প্রোটিন ফ্যাক্টরি, এগুলো আসলে তোমাদের জন্য খুব ইজি, তাই না? প্রোটিন ফ্যাক্টরি কোনটা? হ্যাঁ, প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। ওকে, আচ্ছা, এটা বলো, কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু? তা আমরা পড়লামই তো একটা অঙ্গাণু, তাই না? ওটা রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা পোল, তাহলে তোমরা চাচ্ছ যেহেতু নেক্সট ক্লাস থেকে পোল দেবো, আমি চাইলে এখন পোল দিতে পারি না, পোল আগে থেকে সেট করে রাখতে হয়, বুঝছো ভাইয়া? তো ঠিক আছে, তোমরা যেহেতু পোল দিতে বেশি আগ্রহী, তো আমি নেক্সট দিন থেকে সেট করে রাখবো না। তো অনেকে আবার পোল পায় না, তাদের জন্য মুখে বলতে হবে। ঠিক আছে, আসো এবার। এরপরের অঙ্গাণু হচ্ছে গলগি বডি। গলগি বডি অতটা ইম্পর্টেন্ট না, শুধু এটার কাজগুলা লাগে। আসো, তো গলগি বডি এমন একটা অঙ্গাণু যেটা দেখতে কেমন। তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই, এটা দেখো। মেডিকেল অ্যাডমিশনে 6-7 সালে আসছিল, অবশ্য তখন তোমাদের জন্মই হয় নাই। আমিষ সংশ্লেষণ ও স্নেহ পদার্থের বিপাক সাধন করে কে? এখনই তো পড়লাম। আমিষ সংশ্লেষণ মানে বোঝো নাই, প্রোটিন তৈরি করা। তো প্রোটিন তৈরি করে, স্নেহ পদার্থের বিপাক করে কে? রাইবোজোম। এখনই তো বললাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো গলগি বডি। গলগি বডি দেখতে কেমন? গলগি বডি দেখতে এমন। ঠিক আছে, গলগি বডি এমন। গলগি বডিতে কি দেখছো? চ্যাপ্টা চ্যাপ্টা কিছু প্যাকেটের মতো না ভাইয়া, এই যে এগুলা চ্যাপ্টা চ্যাপ্টা প্যাকেট, এগুলোকে ল্যামেলি বলে। চ্যাপ্টা ল্যামেলি বা সিস্টার্নি, তোমাদের বইয়ে যে নামটা আছে সেটা হচ্ছে সিস্টার্নি। তো এই যে চ্যাপ্টা চ্যাপ্টা যে গঠনগুলো দেখছো, এগুলোকে বলা হয় সিস্টার্নি। তো গলগি বডির গঠনে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সিস্টার্নি। ওকে, এরপরে আছে ছোট ছোট কিছু গোল্লা। এই যে দেখো, এটা বড়, এটা ছোট। তোমাদের বইয়ে এই ছোট বড় জিনিসগুলাকে দুইটা নাম দেওয়া হয়েছে। বড় সাইজের যেগুলা, ওগুলাকে বলা হয় ভেকিউল। ভেক ভেকুওল। আচ্ছা, বড় সাইজের এই গঠনগুলাকে, গোল গোল গহ্বর গুলাকে বলা হয় ভেকুওল। আর ছোট সাইজের গুলাকে বলা হয় ভেসিকল। তো গলগি বডিতে আমরা তিন ধরনের গঠন পাবো। গলগি বডি চিত্র ইম্পর্টেন্ট কি না? না, নোট করা লাগবে না ভাই, বইয়ে দাগায় রাখলে হবে, বইয়ে তিনটাও লেখাও আছে। হ্যাঁ, তো তাহলে গলগি বডির গঠনের তিনটা জিনিস আছে, কি কি? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল। সিস্টার্নি হচ্ছে চ্যাপ্টা লুমেনের মতো, ছোট ছোট গহ্বরগুলা হচ্ছে ভেসিকল, আর বড় গহ্বরগুলা হচ্ছে ভ্যাকুওল। ওকে, তো এই হলো গলগি বডির গঠনের ছবি। আমরা গলগি বডির পড়াতে চলে যাই, আবিষ্কারে চলে যাই। গলগি বডি আবিষ্কার করেন
যে সায়েন্টিস্ট, তার নাম ক্যামিলো গলগি। এবং বুঝতেই পারছো, ওনার নাম অনুসারেই এই অঙ্গাণুর নাম দেওয়া হয়েছে গলগি বডি। ওকে, ওনার নাম অনুসারেই নামটা দেওয়া হয়েছে গলগি বডি, ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি। ওকে, এরপরে আসো, এই গলগি বডি তৈরি হয় কই থেকে, কোষের কোন জায়গা থেকে গলগি বডি উৎপত্তি লাভ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি তৈরি হয়। ঠিক আছে, ওকে। তাও সে বলেছো ভাইয়া, আহ, শেষে উল থাকলে ছোট অংশ বোঝায় না। হ্যাঁ, শেষে উল থাকলে ছোট অংশই বোঝায়। এই যে ভ্যাকিউল, এটাও আসলে ছোটই, এত বড় তো না। ঠিক আছে, ছোটই বোঝায়, কিন্তু ওর চেয়েও ছোট আবার আরেক জিনিস আছে, যেটাকে আবার ভেসিকল বলা হয়। গলজি বডি বলা যাবে না? যাবে, গলজি বডিও বলা যাবে। ঠিক আছে। আচ্ছা, ক্লাস শেষে লেকচার স্লাইড দিব ভাইয়া। ওকে, তাহলে দেখো, গলগি বডির উৎপত্তি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। গলগি বডির আরো কিছু নাম আছে, নামগুলো একটু পড়তে হবে। ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। গলগি বডির আসলে অনেক নাম। গলগি বডি তো একটা নাম আছেই, আরো তিনটা নাম পাইলাম আমরা, আরো দুটো আছে, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। ওকে, তোমরা পড়বা যে এই সবগুলো নামই গলগি বডির। এরপর গলগি বডিতে অনেকগুলো এনজাইম থাকে, ওগুলো আমাদের খুব একটা দরকার নেই। গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এটা ইম্পর্টেন্ট কথা, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এখানে তোমরা খ লিখে রাখো, কারণ তোমাদের পরীক্ষায় এটা আসে যে কোষের ট্রাফিক পুলিশ বলতে কি বোঝো। তখন তোমরা লিখবা গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এবং কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে গলগি বডিকে? কারণ গলগি বডি ট্রাফিক পুলিশ যেমন নিয়ন্ত্রণ করে যে কোন দিকের গাড়ি যাবে, কোন দিকের গাড়ি আটকায় থাকবে, এই গলগি বডিও কোষের ভেতরের পরিবহনের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে। কে কোন দিকে যাবে, কিভাবে যাবে, বুঝছো? ভাইয়া, বিকল্প নামগুলি কি লাগে? হ্যাঁ, বললাম তো, ওগুলা মুখস্থ করতে দেখাই দিলাম, এগুলা পরীক্ষায় আসে। কোনটি গলগি বডি নয়? ডিকটায়োসোম, ইডিওসোম, মাইটোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া না দিয়ে লেখে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখি কোষে ট্রাফিক পুলিশ কেন বলা হচ্ছে। তো ধরো ভাই, এটা একটা কোষ। ওকে, এটা একটা কোষ, এবং কোষের এটা হলো কেন্দ্র, মানে নিউক্লিয়াস এই জায়গায়। আর এই জায়গায় আছে গলগি বডি গুলো, এরকম গলগি বডির, এগুলো হচ্ছে গলগি বডির সিস্টার্নি। ঠিক আছে, এগুলো মনে করো সিস্টার্নি। চারটা সিস্টার্নি আমি দিলাম তোমাদেরকে, এখানেই দেখাই দিই। এই সিস্টার্নি গুলোর আবার প্রকারভেদ আছে। হ্যাঁ, দেখো ভাইয়া, এটা এক, দুই, তিন, চার। বলো তো কেন্দ্রের কাছে আছে কত নম্বর সিস্টার্নিটা? কেন্দ্রের কাছে, এটা তো বুঝতেই পারছো, এই এক নম্বরটা। তো কেন্দ্রের কাছে থাকে যে সিস্টার্নিটা, তাকে বলা হয় সিজ সিস্টার্নি। সিজ দিয়ে সেন্ট্রাল কথাটা মনে রাখবা, এটা সিজ সিস্টার্নি। আর যেটা পরিধির দিকে থাকে সেটাকে বলে ট্রান্স সিস্টার্নি। তাহলে বলো তো এখানে ট্রান্স সিস্টার্নি কোনটা, কত নম্বরটা? ট্রান্স, 4 নম্বরটা। তাহলে একটা হলো সিস সিস্টার্নি কেন্দ্রের দিকে, আর বাইরের দিকে পরিধির দিকে এটা হচ্ছে ট্রান্স সিস্টার্নি, 4 নম্বরটা। আর মাঝখানের গুলার নাম মিডিয়াল সিস্টার্নি। এটা তো বুঝতেই পারতেছো, মাঝে আছে, তাই তাদের নাম মিডিয়াল সিস্টার্নি। তো অবস্থান অনুযায়ী সবার ভেতরেরটা হবে সিস, সবার বাইরেরটা হবে ট্রান্স, আর মাঝে যতগুলা থাকবে ওদেরকে বলবো মিডিয়াল সিস্টার্নি। ঠিক আছে, তো সিস্টার্নি আবার 3 রকমের হয়। এবং এইখানে এই যে আমি এগুলা এখন মিশাই দিই, সিস ট্রান্স এগুলা মিশাই দিই। হ্যাঁ, এখানে দেখছো ভাইয়া যেটা, দেখো, ধরো এই নিউক্লিয়াস থেকে একটা বস্তু তৈরি হয়েছে, মনে করো এই যে এই গোল্লাটা তৈরি হয়েছে। হ্যাঁ, মানে এই বস্তুটাকে কোষের বাইরে পাঠাই দিতে হবে। তো এখন কিভাবে পাঠানো যায়? তো এখানে গলগি বডি হেল্প করে।
বস্তুটা এই জায়গায় ঢুকে গেল, এই দিক দিয়ে এসে এখানে ঢুকে যায়, বুঝছো? ঢুকে এখান থেকে এই দিক দিয়ে এইদিকে এখানে আসে, এখানে আবার বের হয়, বের হয়ে এখান থেকে এদিকে ঢুকে, ঢুকে এদিক থেকে এইখানে যায়, গিয়ে এখানে বের হয়, হয়ে এটা ঢুকে, ঢুকে এদিক দিয়ে এখানে আসে, এসে এখানে বের হয়, হয়ে এদিক দিয়ে এখানে ঢুকে, ঢুকে এইদিকে আসে, এসে এখানে বের হয়, এবার এদিক দিয়ে বের হয়ে যাবে। কাহিনী দেখছো? কি সুন্দর করে এখান থেকে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বের হয়ে গেল। ওকে, তো এই যে এইভাবে কোষের কেন্দ্র থেকে ঝিল্লিবদ্ধ বস্তু, এগুলো অবশ্য ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে, কোষের কেন্দ্র থেকে ঝিল্লিবদ্ধ বস্তু এই গলগি বডির হেল্প নিয়ে খুব সুন্দর করে ঘুরে ঘুরে কোষের বাইরে চলে যায়, এই কাজ করে। এই জন্য এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ, বুঝছো? তোমাদের বইয়ে দেখাই, তোমাদের বইয়ের দিকে, ছবিটার দিকে তাকাও, দেখো তো বুঝতে পারতেছো কিনা। এই যে দেখো, এই যে ট্রানজিশন ভেসিকল নামের যে বস্তুটা, একে মনে করো কোষের বাইরে পাঠাই দিতে হবে। তো দেখো ওইখানে দিয়ে ঢুকে গেছে, ঢুকে কিন্তু এইখানে গেছে, গিয়ে এই যে বের হইছে, এই যে এটা, তারপর এখান থেকে এই সোজা এদিকে চলে আসছে, এসে বের হয়ে এই যে এইটা, তারপর আবার এখানে ঢুকছে, ঢুকে এইদিকে গেছে, গিয়ে এটা দেখাই নাই বাট বের হবে এখানে, হয়ে এখানে ঢুকছে না, ঢুকে আবার এই দিকে আসছে, এই যে দেখো দেখাইছে এটা, এইখানে বের হয়ে কাছাকাছি আসছে, এই দিক দিয়ে বের হয়ে গেল, বুঝছো? তাহলে এইভাবে সুন্দর করে এই যে দেখো প্লাজমা মেমব্রেনের কাছে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, গলগি বডির ডিফারেন্ট নামগুলা মেডিকেল অ্যাডমিশনে আসছিল। একবার আসছিল যে নিচের কোনটি গলগি বডি নয়, ডিকটায়োসোম, ইডিওসোম, ক্যামিলোগলগি, লাইপোকন্ড্রিয়া। তো বলো তো কোনটা গলগি বডি না? ডিকটায়োসোম, ইডিওসোম, ক্যামিলোগলগি, লাইপোকন্ড্রিয়া। হুম, তো ক্যামিলো গলগি, গলগি বডি না, ক্যামিলো গলগি হচ্ছে মানুষ, বিজ্ঞানী, বুঝছো? এইরকম একবার আসছিল পরীক্ষায়। তো ঠিক আছে, তোমরা কি বুঝতে পারলা গলগি বডিকে কেন কোষে ট্রাফিক পুলিশ বলা হয়, বলো? বুঝছো? কারণ গলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বিভিন্ন ভেসিকল বা বস্তু কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়, এই জন্য ওকে বলা হয় ট্রাফিক পুলিশ। ঠিক আছে ভাই, সহজ জিনিস। এরপর আসো, ট্রান্স গলগি নেটওয়ার্ক। একটা কথা আছে, ট্রান্স গলগি নেটওয়ার্ক কি জিনিস এটা? সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম যে সিস্টার্নি, সিস্টার্নি গুলা মিলে একটা রাস্তা তৈরি করছে না, একটা হাইওয়ের মতো, যে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলে গেল, এটা একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। হ্যাঁ, একটা নেটওয়ার্ক মানে কি, জাল। এরা একটা জালের মতো গঠন করছে না যাতায়াতের জন্য, এই জন্য ওর আরেক নাম দেওয়া হয় ট্রান্সগলগি নেটওয়ার্ক। তো যদি কোনো কিছু পরিবহন হতে চায়, তাহলে এই ট্রান্সগলগি নেটওয়ার্ক দিয়ে বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। বুঝেছো ভাইয়া? ঠিক আছে। আর এই যে এখানে ওই কথাগুলো লেখা আছে, তাহলে তোমরা আমাকে বলো তো মনে আছে কিনা, প্লাজমা মেমব্রেনের কাছাকাছি সিস্টার্নিকে কি বলবা? সিস সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি নাকি ট্রান্স সিস্টার্নি? সিস, মিডিয়াল নাকি ট্রান্স, বলো। প্লাজমা মেমব্রেনের কাছে যেটা থাকে ওটার নাম কি? সিস, মিডিয়াল নাকি ট্রান্স? প্লাজমা মেমব্রেনের কাছে যেটা থাকে, প্লাজমা মেমব্রেন বোঝো? প্লাজমা মেমব্রেন মানে কোষের পরিধি, কোষের বাউন্ডারি হলো প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেন। তাহলে এইখানে এর কাছাকাছি যে সিস্টার্নি থাকবে তার নাম কি রে? হ্যাঁ, ট্রান্স সিস্টার্নি। ঠিক আছে, ট্রান্স গলগি নেটওয়ার্ক কি জরুরি ভাইয়া? না, রিডিং পড়লেই হবে, মুখস্থ করার কিছু নাই ভাইয়া। হ্যাঁ, তাহলে মনে রাখবা, প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে অংশ এটা হচ্ছে ট্রান্সফেজ। আচ্ছা, ওটাকে ট্রান্সসিস্টার্নি বা ট্রান্সফেজ, ফেজও বলা হয়। আর কোষের কেন্দ্রের দিকে যেটা, সেটা হলো সিস ফেজ। সেন্টার থেকে সিজ মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ হাসান, আমরা ক্লাসের শেষে স্লাইড দেব ভাইয়া। ঠিক আছে। আর মাঝখানে যারা, তারা হচ্ছে মিডিয়াল ফেজ বা মিডিয়াল সিস্টার্নি, এই তো। ওকে, আচ্ছা।
এরপরে এগুলো অত বেশি লাগবে না, এগুলো একেবারেই লাগবে না, এগুলো আসো না পরীক্ষায়। রাসায়নিক গঠনে আসো। গলগি বডির রাসায়নিক গঠন যদি দেখো, এখানে 60 ভাগ প্রোটিন আর 40 ভাগ ফসফোলিপিড থাকে। মানে অনেকটা কোষ ঝিল্লির মতোই গঠন, প্রোটিন আর লিপিড দিয়ে গঠিত। আর এখানে একটা ভিটামিন থাকে, ভিটামিন কে। অন্যগুলা লাগবে না, পড়লে এইগুলো পড়লেই যথেষ্ট। কি কি এনজাইম লাগবে আছে সেটাও লাগবে না। হ্যাঁ, ট্রান্স আর সিস একটা করেই ভাই। সবার ভেতরেরটা সিস, সবার বাইরেরটা ট্রান্স। ঠিক আছে। উৎপত্তি, ওই যে আগেই পড়েছিলাম, সম্ভবত বলছে, কারণ আমরা শিওর না। উৎপত্তি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। উম, সম্ভবত। আচ্ছা, প্রকারভেদ তো 3 প্রকার পড়ছি আমরা। সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, ভেসিকল বা ছোট গহ্বর, এই যে এখান থেকে মনে রাখবা, ভেসিকল ছোট গহ্বর, ভ্যাকুল বড় গহ্বর। ঠিক আছে। আচ্ছা, গলগি বডির কাজ, অনেকগুলা কাজ আছে এগুলা। রাইবোজোম ভালো ছিল, 4টা কাজ ছিল, এর কিন্তু অনেকগুলা কাজ। প্রথম কথা হচ্ছে, গলগি বডি লাইসোজোম তৈরি করে। এই যে একটু পরে যে আমরা অঙ্গাণুটা পড়বো লাইসোজোম, ওই অঙ্গাণুটা তৈরিতে ভূমিকা রাখে গলগি বডি, তাই প্রথম কাজ হচ্ছে লাইসোজোম তৈরি করা। এছাড়াও কিছু ভিটামিনও তৈরি করে, ওটা অতটা ইম্পর্টেন্ট না, লাইসোজোম তৈরি করে এটা ইম্পর্টেন্ট। 2 নম্বরে, যেটা অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, একটু আগে আমরা পড়লাম প্রোটিন তৈরি করে রাইবোজোম। তো কোষের মধ্যে যদি প্রোটিন ছাড়াও অন্য অপ্রোটিন জাতীয় পদার্থ হতে পারে, শর্করা হতে পারে, স্নেহ, এগুলো যদি তৈরি করতে হয়, তো সেগুলো তৈরি করে দেয় কে? গলগি বডি। তাই আমরা বলবো অপ্রোটিন পদার্থ তৈরি করে কে? এটা গলগি বডি। ঠিক আছে, তাহলে প্রোটিন তৈরি করে রাইবোজোম, অপ্রোটিন পদার্থ তৈরি করে গলগি বডি। তো 2টা কাজ হলো। 3 নম্বর হচ্ছে এনজাইম ও প্রাণরস নির্গমন করা। নির্গমন মানে নিঃসরণ করা। ওই যে ওর যে নালীগুলো আছে না সিস্টার্নি, ওগুলা থেকে অনেক সময় হরমোন এনজাইম ক্ষরণ হয়। তো তোমরা মনে রাখবা, ক্ষরণ কাজগুলাতে গলগি বডির অনেক ভূমিকা আছে। কোষের বিভিন্ন ক্ষরণে বা কোষের বিভিন্ন রস নির্গমনে গলগি বডির ভূমিকা অনেক বেশি। ঠিক আছে, 3টা হলো। 4 নম্বর, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করা। তোমরা কোষ প্লেট চেনো মনে হয়। কোষ বিভাজনের সময় যখন দুই কোষের দুই দিকের মাঝখানে কোষ প্রাচীর তৈরি হয়, কোষ দুটো আলাদা হয়ে যায় না, বিভাজনের আলটিমেটলি তো আলাদাই করতে হবে। তো ওই কোষ প্লেট দিয়ে কোষ দুটো আলাদা হয়, কোষ প্লেট তৈরি করে গলগি বডি। এছাড়াও মনে আছে তোমরা, আমরা যেদিন কোষ প্রাচীর পড়লাম, কোষ প্রাচীর এর গঠনে পড়েছিলাম সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা পেকটিন ভেসিকল, এরা মিলে মধ্যপর্দা তৈরি করে। তো ওই যে গলগি বডি থেকে আসে যারা, ওরা এই কোষ প্লেট তৈরিতে হেল্প করে। ঠিক আছে। আচ্ছা, সাজিদ বলছে ভাই লিপিড কি প্রোটিন জাতীয় পদার্থ? না না ভাই, একদমই না। পদার্থ 3 রকম যদি বলো, শর্করা, আমিষ, স্নেহ। তো 3টাই 3 রকম। প্রোটিন বা আমিষ এটা এক জিনিস, লিপিড বা স্নেহ আরেক জিনিস। ওকে। ঠিক আছে, তাহলে 3টা কাজ দেখলাম। লাইসোজোম তৈরি করে অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে। অপ্রোটিন পদার্থ বলতে লিপিড, শর্করা, এরা হচ্ছে অপ্রোটিন। এরপরে এনজাইম ও প্রাণরস। প্রাণরস মানে হরমোন, হরমোনের বাংলা হলো প্রাণরস। এগুলো ক্ষরণ করে, নির্গমন করে, কোষ প্লেট তৈরি করে। এখানে তোমরা একটা জিনিস দেখো। আচ্ছা, তাওসি বলছে ভাই একটু স্পিডে আগানো যায় না, নভেম্বরে এক্সাম। 3টা ক্লাস নেওয়া হয় সপ্তাহে, এর চেয়ে বেশি নিলে তো তোমরা অন্য পড়া পড়তে পারবে না ভাইয়া। এর মাঝেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখো, প্রোটিন তৈরি করাও একটা কাজ। তোমাদেরকে একটা পড়ার ব্যাপারটা বুঝাই। বইয়ে যা আছে সব ঠাড়া মুখস্থ করতে যাবা না। ঠিক আছে। খেয়াল করে, এখানে লেখা প্রোটিন হেমিসেলুলোজ মাইক্রোফাইব্রিল তৈরি করা। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রোটিন তৈরি করে কোন অঙ্গাণু, আর অপশনে থাকে রাইবোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো তুমি কি দিবা? গলগি বডি দিবা? প্রোটিন তৈরি করে কোনটা? তুমি কি আমাকে বের করে দেখাবে ভাইয়া? দেখেন, এই যে দেখেন এখানে লেখা প্রোটিন তৈরি করে, কেটে দিবে। এমসিকিউ আসলে কেটে দিবে, বা লিখলেও স্যার কেটে দিবে। এইগুলা হচ্ছে মাইনর কাজ। প্রোটিন তৈরিতে গলগি বডিরাও অংশগ্রহণ করে, হেল্প টেল্প করে। তাই দেখে প্রোটিন তৈরি করা গলগি বডির কাজ, ব্যাপারটা এমন না। কাজের মধ্যে আছে, তাই আমরা পড়ে রাখতেছি, বাট এটা মাইনর। ওর কাজের প্রথম দিককার পড়াগুলা, এগুলো হচ্ছে ওর মূল কাজ। ঠিক আছে। আচ্ছা, রিমঝিম বলছে ভাই কোষ প্লেট বুঝি নাই। কোষ প্লেট তোমাদের পুরাতন পড়া ভাইয়া, ওই জন্য আমি অত বেশি বলিনি। ধরো এটা একটা কোষ, এটা বিভাজিত হচ্ছে।
টেলোফেজ পর্যায়ের কথা চিন্তা করো, এদিকে একটা নিউক্লিয়াস হয়েছে, এদিকে একটা নিউক্লিয়াস হয়েছে। এবার এই কোষের মাঝখানে একটা প্লেট তৈরি হবে। প্লেট তৈরি হয়ে কোষ দুটাকে আলাদা করে দিবে। এটা একটা কোষ হয়ে গেল, এটা আরেকটা কোষ হয়ে গেল। তো এইটাকে বলা হয় কোষ প্লেট, যেটা কোষ দুটাকে আলাদা করে দেয়। হ্যাঁ, এটা বিভাজনের সময়কার ঘটনা, কোষ বিভাজনের সময়কার ঘটনা। আচ্ছা, তাই আমি ওটা দাগাচ্ছি না। প্রোটিন তৈরি করে, এটা আসলে বলা ভুল হবে। ওকে। এরপরে গলগি বডি কি করে, কোষের পানি বের করে দেয়। তো এগুলো সব হচ্ছে নিঃসরণ জাতীয় কাজ। এরপরে আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি কোনো বস্তু প্রস্তুত হয়, সেইটাকে ঝিল্লিবদ্ধ করা গলগি বডির কাজ। যেহেতু ঝিল্লিবদ্ধ মানে প্যাকেট করা, তাই গলগি বডিকে বলা হয় প্যাকেজিং ফ্যাক্টরি। তোমরাও বইয়ের পাশে ফাঁকা জায়গায় লিখে নাও, গলগি বডির আরেক নাম প্যাকেজিং ফ্যাক্টরি। গলগি বডিকে প্যাকেজিং ফ্যাক্টরিও বলা হয়। তাহলে গলগি বডির অনেক নাম। সপ্তাহে কি কি দিন ক্লাস হয়? রবিবার, বৃহস্পতিবার, শুক্রবার। আজকে রবিবার, এরপরে ক্লাস হবে বৃহস্পতিবার, আর এরপরে হবে শুক্রবার। আচ্ছা ভাই, প্লেট আর প্রাচীর কি সেম জিনিস? কোষ প্লেটটাই পরে আস্তে আস্তে কোষ প্রাচীরে পরিণত হয়, আরো কিছু জিনিস মিলে কোষ প্লেট তৈরি করে। তো হুমায়রা বলছে ভাই, কোষ প্লেট তো উদ্ভিদের কোষ বিভাজনে উৎপন্ন হয়, আর গলগি বডি তো প্রাণী কোষে থাকে, তাহলে কিভাবে হলো? আচ্ছা আপু, তোমার একটু জানার ঘাটতি আছে। তোমাদের কি মনে হয় গলগি বডি শুধু প্রাণী কোষে থাকে? বলো তো, গলগি বডি কি শুধু প্রাণী কোষে থাকে? না, গলগি বডি উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় কোষেই থাকে। ঠিক আছে, দুই কোষকেই বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে হেল্প করে, যার যখন দরকার হয় তখন। গলগি বডির কাজগুলোকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি যেগুলো গ্রিন কালার হাইলাইটার দিয়ে হাইলাইট করব, সেগুলো মুখস্থ করতে হবে। ওকে। তাহলে গলগি বডি বস্তুকে ঝিল্লিবদ্ধ করে, প্যাকেজিং ফ্যাক্টরি গলগি বডি। এরপরে আসো মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদন উদ্বুদ্ধ করে, অতটা ইম্পর্টেন্ট না। ভিটামিন সি সঞ্চয় করে, এটা মনে রাখার মতো একটা পড়া। ভিটামিন সি সঞ্চয় করে, এটা মনে রাখবা। ঠিক আছে, ভিটামিন সি সঞ্চয় করে। এছাড়াও শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। এই কয়টা কাজ মুখস্থ রাখবা। লাইসোজোম তৈরি করে, আমি অ্যাক্রোজোম কি এটা দেখাচ্ছি, একটু ওয়েট করো। আগে রিপিট করি, তাহলে আমরা গলগি বডির কাজগুলো পড়লাম। প্রথম কাজ ছিল লাইসোজোম তৈরি করা, অপ্রোটিন পদার্থ তৈরি করা, এনজাইম, প্রাণরস, কোষের পানি, এগুলো নিঃসরণ করা, কোষ প্লেট তৈরি করা, বিভিন্ন বস্তুকে ঝিল্লিবদ্ধ করা, এরপরে ভিটামিন সি সঞ্চয় করা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দাগাইতে ভুলে গেছি, গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হলো গলগি বডি। ও কার্বোহাইড্রেট তৈরিতে বিভিন্ন কাজে অনেক ভূমিকা রাখে, এই জন্য ওকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তা দুটো অঙ্গাণু পড়লাম, দুটা দুই ফ্যাক্টরি, রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, গলগি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে। আচ্ছা, শুক্রাণুর গঠনে অ্যাক্রোজোম থাকে। আসো, অ্যাক্রোজোম শুক্রাণুর মাথায় একটা টুপির মতো থাকে, ওইটাকে বলা হয় অ্যাক্রোজোম। সেই অ্যাক্রোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে, যেই এনজাইম দিয়ে শুক্রাণু ডিম্বাণুর প্রাচীরকে গলায় ফেলে এবং ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। তো দেখো ভাই, এই ছবিটা, এই যেটা একটা শুক্রাণুর ছবি। হ্যাঁ, এবং এই শুক্রাণুর এটা হচ্ছে মাথার দিক। এইখানে এই যে অ্যাক্রোজোম নামের একটা টুপির মতো গঠন আছে, এই অ্যাক্রোজোমের মধ্যে থাকে এনজাইম, যে এনজাইমটা দিয়ে শুক্রাণু ডিম্বাণুর প্রাচীর ভেদ করে, বা ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ডিম্বাণুর মধ্যে ঢুকে যায়। ওকে। আচ্ছা ভাই, তাও শিব মোর্শেদ বলছে ভাইয়া, তাহলে লিপিড ফ্যাক্টরি কে? না, লিপিড ফ্যাক্টরি আলাদা করে কেউ নাই। লিপিড তৈরি আলাদা করে কোনো জায়গায় হয় না, তাই লিপিড ফ্যাক্টরি বলতে কোথাও কিছু লেখা নাই আপু। হ্যাঁ, শুধু কার্বোহাইড্রেট আর প্রোটিন ফ্যাক্টরি আছে। তাহলে আমরা গলগি বডিও শেষ করলাম। দেখি গলগি বডি থেকে তোমাদেরকে প্রশ্ন ধরি। ওকে, বলো। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে কোনটা? এখনই আমরা পড়লাম, তাই না, গলগি বডি। এরপরে দেখো প্রশ্ন আসে এরকম, নিচের কোনটিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? তাহলে বলো ভাইয়া, ট্রাফিক পুলিশ কে?
এটাও গলগি বডি। এবং গলগি বডির আরেকটা নাম কি? প্যাকেজিং হাউস বা প্যাকেজিং ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এগুলাও বলা হয়। ঠিক আছে না, আমরা এখনই দেখলাম। আচ্ছা, এটা বলো, গলগি বডির গাঠনিক উপাদান নয় কোনটি? গলগি বডিতে তিনটা জিনিস ছিল, কি কি ছিল? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুল। টিউবিউল বলতে কিছু ছিল না, তাই না? হ্যাঁ, টিউবিউল অন্য অঙ্গাণুতে পাওয়া যায়। ওকে, ঠিক আছে, আমাদের গলগি বডিও শেষ। এরপর আমরা লাস্ট অঙ্গাণু পড়বো এখন, সেটা হচ্ছে লাইসোজোম। আসো। তো লাইসোজোমের লাইসো মানে, তোমরা জানো লাইসিস মানে কি? লাইসিস, লাইসিস বা লাইসো মানে ধ্বংস করে দেওয়া, হজম করে ফেলা। তো লাইসোজোমের লাইসো মানে ধ্বংস, জোম মানে দেহ। লাইসো মানে ধ্বংস বা পরিপাক বা গলায় ফেলা, বিগলিত। আর জোম মানে তো দেহ বা গঠন। তাহলে যে গঠন কোনো কিছুকে ধ্বংস করে দেয়, ভেঙে দেয়, হজম করে ফেলে, বিগলিত করে ফেলে, তাকে বলা হয় লাইসোজোম। লাইসোজোম এমন একটা অঙ্গাণু যে বলে, মেরে ইতনে করিব মাত আও, মে তুমি বরবাদ কর দুঙ্গা। মানে বুঝছো, আমার কাছে আসো না, আমি ধ্বংস করে দেবো তোমাকে, এরকম একটা ব্যাপার। তো লাইসোজোম হচ্ছে হজমকারী অঙ্গাণু, যে অঙ্গাণু কোনো কিছুকে গলায় ফেলে। কি দিয়ে সে গলায় ফেলে? ওর ভেতরে কি আছে? ওর ভেতরে আছে ভাইয়া ধ্বংসকারী এনজাইম। ওই ধ্বংসকারী এনজাইম গুলাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রো মানে পানি, লাইসিস মানে ভাঙা। তাহলে এগুলো এমন এনজাইম যেগুলো পানি দিয়ে অনেক কিছুকে ভেঙে দিতে পারে। ঠিক আছে, তাহলে লাইসোজোম, এটার ভেতরে কি আছে? হাইড্রোলাইটিক এনজাইম আছে। আর এই হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে সে কি করতে পারে? যে কোনো কিছুকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য লাইসোজোম একটা বিধ্বংসী অঙ্গাণু। ঠিক আছে, বিধ্বংসী অঙ্গাণু। আচ্ছা, এরপর আসো, আহ, কে নামকরণ করেছেন অতটা ইম্পর্টেন্ট না, পড়ে রাখতে পারো, দা দুবে। ক্রিশ্চিয়ান দা দুবে নামের একজন সায়েন্টিস্ট এটার নাম দিয়েছেন লাইসোজোম। লাইসোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? একটু আগে দেখলাম আমরা গলগি বডি লাইসোজোম উৎপত্তি করে বা তৈরি করে, তাই না? তো গলগি বডির কথা এখানে পাবো। আর সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে দুইটা অঙ্গাণু মিলে একসাথে গলগি বডি, কি বলে, লাইসোজোম তৈরি করে দেয়। সে দুজনকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে এই গলগি, কি বলে, লাইসোজোমের এনজাইম গুলা তৈরি করে। আর গলগি বডি ওর প্যাকেট তৈরি করে। এইভাবে দুজন মিলে লাইসোজোম তৈরি করে। মানে ব্যাপারটা এরকম যে ধরো, গল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিল এনজাইম গুলা, আর গলগি বডি দিল এই আবরণীটা, এটার নাম হয়ে গেল লাইসোজোম। তাহলে লাইসোজোমকে জন্ম দিয়েছে কে? দুইজন। কে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই এনজাইম গুলা তৈরি করে দিচ্ছে। আর গলগি বডি কি করছে? এর মেমব্রেনটা বানায় দিচ্ছে। এই দুজন মিলে লাইসোজোমটা তৈরি করা শেষ করছে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো উৎপত্তি দুটাই থেকেই। হ্যাঁ, দুটা থেকে উৎপত্তি লাভ করে। ওকে, এরপরে আসো বিস্তৃতি। কোষের মাঝে লাইসোজোম থাকে, তবে সব কোষে লাইসোজোম থাকে না, বা সব কোষে লাইসোজোম বেশি থাকে না, কোথাও কম থাকে। কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। ওকে, আচ্ছা। তো আসো দেখো, কোথায় বেশি থাকে। সাধারণত মনে রাখবা প্রাণী কোষে লাইসোজোম বেশি থাকে, উদ্ভিদ কোষে না, প্রাণী কোষে বেশি থাকে। তো প্রাণী কোষের মধ্যে কোন কোষে বেশি থাকে? বিশেষ করে আমাদের কিডনি। হ্যাঁ, এই যে দেখো, বৃক্ক মানে কিডনি, অন্ত্র মানে যে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলাতে লাইসোজোম বেশি থাকে। শ্বেত রক্তকণিকায় থাকে সবচেয়ে বেশি। তো আমরা পড়ে ফেললাম যে কোথায় কোথায় লাইসোজোম বেশি থাকে। তিন জায়গায়। সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কোষে, বৃক্কের কোষে, আর অন্ত্রের কোষে। অন্ত্র বলতে ওই যে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এইসব জায়গায় লাইসোজোম বেশি থাকে। আর যদি বলো যে আমাদের শরীরের কোন কোষে লাইসোজোম থাকেই না, সেটা হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, আরবিসিতে লাইসোজোম থাকেই না। ঠিক আছে, তো এই যে কয়টা জিনিস একটু মনে রাখবা। এরপর আসো উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে কিনা। তো তোমাদেরকে একটু বলি যে লাইসোজোমের
প্রধান কাজ কি? তোমরা মনে হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া পড়েছো। বলো তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আসলে কি হয়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কেন হয়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি পাই? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু ভক্ষণ, তাই না ভাই? গুড। ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু ভক্ষণ। আচ্ছা, আসো আমি একটু জীবাণু ভক্ষণ দেখি। ধরো এটা একটা জীবাণু, আর মনে করো এইটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। ওকে, তো ধরো জীবাণুটাকে শ্বেত রক্তকণিকা খেয়ে ফেললো, মানে জীবাণুটা শ্বেত রক্তকণিকার পেটে চলে আসলো, এইটা এখন জীবাণু। এটাই ফ্যাগোসাইটোসিস, তাই না? জীবাণু ভক্ষণ প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আচ্ছা ভাইয়া, শুধু জীবাণুটাকে ভক্ষণ করলেই হবে? ওকে মেরে ফেলতে হবে না বলো তো? শুধু পেটে ঢুকাইলেই হবে? না, ওকে মেরেও ফেলতে হবে। তো এই ব্যাকটেরিয়াটা যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভেতরে প্রবেশ করে, এই যে ধরো এই গোল্লাগুলা হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমগুলা এসে এই ব্যাকটেরিয়ার কাছে ফেটে যায়। ফলে ওই লাইসোজোম থেকে এনজাইমগুলা বের হয়ে আসে এবং ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। ব্যাকটেরিয়ার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মরে যায়। তাহলে তোমরা বুঝলা যে শ্বেত রক্তহীনকা যখন ফ্যাগোসাইটোসিস করে, সেটার মানে হচ্ছে জীবাণুটা শুধু ভক্ষণ হলো, মেরে ফেলা এখনো হয়নি। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণের পর তাকে মেরে ফেলতে সাহায্য করে কে? এই লাইসোজোম গুলা। ঠিক আছে, তাহলে শ্বেত রক্তকণিকাতে লাইসোজোম কেন বেশি থাকে? তোমরা কি ব্যাপারটা বুঝেছো? একটু আগে দেখলাম না, শরীরের সবচেয়ে বেশি লাইসোজোম থাকে কোন কোষগুলাতে? শ্বেত রক্তকণিকাতে। কেন? কারণ শ্বেত রক্তকণিকা যখন জীবাণু খায়, ওগুলাকে মেরে ফেলে লাইসোজোম। ঠিক আছে, এখন কথা হচ্ছে বলো তো এই ব্যাপারটা কি উদ্ভিদের জন্য খুব একটা প্রযোজ্য? তোমাদের ধারণা কি যে উদ্ভিদে ফ্যাগোসাইটোসিস হয়? তোমাদের আইডিয়া কি? হ্যাঁ, ভক্ষণ শব্দের অর্থ গিলে ফেলা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ উদ্ভিদে কিন্তু এইসব ব্যাপার হয় না। উদ্ভিদ কোষে ফ্যাগোসাইটোসিস হয় না, এরকম শ্বেত রক্ত কণিকাও নাই, জীবাণু ভক্ষণও নাই, জীবাণুকে মেরে ফেলার কারবারও নাই। তাহলে তোমরা বলো তো উদ্ভিদ কোষে কি লাইসোজোম পাওয়া যাওয়ার কথা কি না? যতখানি বুঝলা শিখলা, উদ্ভিদ কোষে কি লাইসোজোমের তেমন একটা কোনো রোল আছে? উত্তর হচ্ছে না। উদ্ভিদ কোষে আসলে লাইসোজোম না থাকলেও কিছু যায় আসে না। তবে বিজ্ঞানীরা উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো অঙ্গাণু খুঁজে পেয়েছে। লাইসোজোমের মতো, ওটা যে লাইসোজোম তা না, লাইসোজোমের মতো। তো ওইগুলাকে বলা হয় এসফেরোজোম। এসফেরো মানে গোলাকার আর জোম মানে দেহ। তো একটা নন স্পেসিফিক একটা নাম দিছে যে উদ্ভিদ কোষে তো লাইসোজোম নাই, তবে লাইসোজোমের মতো যে জিনিসগুলো পাওয়া গেছে ওদেরকে নাম দেওয়া হয়েছে এসফেরোজোম। তো এখন এই এসফেরোজোম গুলা উদ্ভিদের ভেতরে থাকে, এদের কোনো তেমন কাজ নাই, তাই ওরা তেল জমা করে। উদ্ভিদের মধ্যে যখন তেল তৈরি হয়, বিভিন্ন লিপিড উপাদান থেকে তেল জাতীয় উপাদান তৈরি হয়, ওই তেলগুলাকে জমা করে। সেই সময় ওই স্ফেরোজোম গুলাকে বলা হয় অলিওজোম। অয়েল জমা করে, এই জন্য ওর নাম কি হয়েছে ভাই? অলিওজোম। ঠিক আছে, তো আমরা মনে রাখবো উদ্ভিদ কোষের স্ফেরোজোমকে কি বলা হয়? অলিওজোম বলা হয়। কেন অলিওজোম বলা হয়? কারণ ওরা ওখানে তেল জাতীয় পদার্থ, হ্যাঁ তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করে। ঠিক আছে, তেল জাতীয় পদার্থ, এই যে দেখো তৈল, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করে রাখে, মানে লাইসোজোমের ভেতরে জমা করে রাখে। এটা হচ্ছে ওইখানকার কাজ। তাহলে লাইসোজোমের বিস্তৃতি আমরা দেখলাম। লাইসোজোম মূলত প্রাণী কোষে থাকে। প্রাণী কোষের মধ্যে সবচেয়ে বেশি থাকে শ্বেত রক্তকণিকা, অন্ত্রের কোষে, কিডনির কোষে। মানে থাকেই না কোথায়? রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকায় কোনো লাইসোজোম থাকে না। আর উদ্ভিদ কোষে লাইসোজোমের আসলে তেমন একটা প্রাপ্তি নাই। তবে উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো যে গোল গোল জিনিস পাওয়া যায় ওগুলোকে বলা হয় স্ফেরোজোম বা অলিওজোম। কেন অলিওজোম? কারণ সেটা তেল জমা করে। আর কেন স্ফেরোজোম? কারণ সেটা গোলাকার। এই জন্য দুই রকম নাম হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো ভৌত গঠন। আচ্ছা, ঋষভ বলেছে ভাই উদ্ভিদে তো তাহলে জীবাণু থাকে, সেগুলা ওগুলাকে উদ্ভিদ অন্যভাবে মারে ভাইয়া। হ্যাঁ, এইভাবে না। আচ্ছা,
এরপরে ভৌত গঠনে তেমন কিছু নাই, বলা হয় যে লাইসোজোমের প্রাচীরটা এক স্তর বিশিষ্ট, প্রাচীর তো না, ঝিল্লি। লাইসোজোম এক আবরণী বেষ্টিত, এটা মনে রাখিও। এরপরে আসো, এখানে একটা কথা আছে, স্টেবিলাইজার আর ল্যাবিলাইজার। আচ্ছা, জাস্ট একটা কথা চিন্তা করো, মনে করো একটা কোষ, সকাল সকাল তুমি ঘুম থেকে উঠছো, কোষটাও ঘুম থেকে উঠছে, এবং কোষটা কাজ শুরু করলো, এটা ওটা কাজ করতে হবে, জাস্ট এমনি গল্প আকারে বলতেছে। এবং কোষটা খুব খুশি মনে কাজ করতেছে, সে তার সব কাজে অনেক স্যাটিসফাইড, খুব আনন্দিত। হঠাৎ করে একটা দুটা পাঁচটা 10টা লাইসোজোম ফেটে গেল। আচ্ছা, লাইসোজোম যদি ফেটে যায়, কোষের ক্ষতি হবে না বলো তো? ওর ভেতরের যে ওই মারাত্মক বিষাক্ত হাইড্রোলাইটিক এনজাইমগুলো যে বের হয়ে আসলো, কোষের অন্যান্য অঙ্গগুলো নষ্ট হয়ে যাবে না? হয়ে যাবে। তাহলে লাইসোজোম কি, কি যখন যখন তখন ফাটতে দেওয়া যাবে? ও যদি মন চায়, আর মন চাইলেই ফেটে যায়, তাহলে তো অন্যদের সমস্যা হবে না? তাই লাইসোজোমকে আচ্ছা, রূপ বলছো ভাই দ্বিস্তরী আবরণী দেওয়া আছে আমার বইতে। তোমার বই কি লেটেস্ট বই নাকি আগের পুরাতন বই ভাইয়া, বলো তো একটু। তাহলে ভাইয়া, লাইসোজোমের আবরণীকে যে কোনো সময় ফাটতে দেওয়া যাবে না। লাইসোজোমের আবরণীকে স্টেবল করে রাখতে হবে। তো এই স্টেবল করে রাখে যারা, তাদেরকে বলা হয় স্টেবিলাইজার। কথা বুঝতে পারছো? ওকে। তাহলে লাইসোজোম যেন যখন তখন ফেটে না যায়, তার পর্দাটা যেন স্টেবল থাকে। তাই এই পর্দা, এই উপাদান, যেই উপাদানগুলা লাইসোজোমের পর্দাকে স্টেবল করে রাখে, স্থিতিশীল করে রাখে, সেই উপাদানগুলাকে বলা হয় স্টেবিলাইজার। তো এটা ক নম্বরে, খ নম্বরে আসে। স্টেবিলাইজার কি? তো তোমরা লিখবা, কিছু উপাদান বা বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতিশীলতা দান করে, ফলে লাইসোজোম ফেটে যায় না এবং এনজাইম সমূহ বের হয়ে আসে না। এই উপাদানগুলোকে বলা হয় স্টেবিলাইজার। কোলেস্টেরল, কর্টিজেন, এই রকমের আরো অনেক উপাদানই আছে যারা স্টেবিলাইজার হিসেবে কাজ করে। ওকে। হুম। স্টেবিলাইজারের কাজ হচ্ছে লাইসোজোমের পর্দাটাকে রক্ষা করা। ওকে। আচ্ছা, মোনাইমুর বলছে বা হাইড্রোলাইটিক কি? হাইড্রোলাইটিক কথার অর্থ হচ্ছে পানি বিশ্লেষী। এটা একটা প্রক্রিয়া। তোমরা হাইড্রোলাইসিস নাম শুনেছো? পানির উপস্থিতিতে যদি কোনো কিছুকে ভেঙে ফেলা হয়, তাহলে সেটাকে বলা হয় হাইড্রোলাইসিস বা হাইড্রোলাইটিক প্রসেস। তো হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে সেই এনজাইম যারা পানির উপস্থিতিতে কোনো কিছুকে ভেঙে ফেলে, এটা হচ্ছে হাইড্রোলাইটিক। ওকে। আচ্ছা, আব্দুর রউফ, পুরাতন বইয়ে দেওয়া ছিল লাইসোজোম 2 স্তর বিশিষ্ট, নতুন বইয়ে দেওয়া আছে 1 স্তর বিশিষ্ট ভাইয়া। তো তুমি ওটা কেটে 1 স্তর বিশিষ্ট লিখে নাও তোমার বইতে। ওকে। ঠিক আছে। এরপরে আসো। আচ্ছা, এখন কথা হচ্ছে, লাইসোজোম স্টাবিলাইজার লাইসোজোমকে স্টেবল করে রাখছে, লাইসোজোম ফাটবে না। কিন্তু ধরো এখন একটা শ্বেত রক্তকণিকা একটা জীবাণু ভক্ষণ করলো, জীবাণুটা পেটে চলে গেছে, শ্বেত রক্তকণিকার ভেতরে ঢুকে গেছে, এখন তো ওকে মারতে হবে। এখন যদি লাইসোজোম বলে যে না, আমি ফাটবো না, স্টেবিলাইজার আমাকে স্টেবল করে রাখছে, আমি কোনোভাবেই ফাটবো না, তাহলে বা কি হবে বলো তো? যখন জীবাণু ঢুকছে কোষের ভেতরে, তখন কি লাইসোজোম ফাটতে হবে না? তখন তো ফাটতেই হবে, কারণ না ফাটলে তো জীবাণু মরবে না। তখন আবার লাইসোজোমের ঝিল্লিকে বিদীর্ণ করতে, ফেটে দিতে আরেকটা উপাদান লাগবে, ওর নাম ল্যাবিলাইজার। ওরা লাইসোজোমের ঝিল্লিকে কি হতে হেল্প করে? বিদীর্ণ হতে সাহায্য করে। বিদীর্ণ হওয়া মানে ফাটাই দেওয়া ভাইয়া। তাহলে লাইসোজোমে দুটো উপাদানই আছে, স্টেবল করে রাখার জন্য স্টেবিলাইজার আছে, আবার লাইসোজোমের ঝিল্লিকে ফাটাই দেওয়ার জন্য ল্যাবিলাইজারও আছে। তো তোমাদের এই দুটাই সংজ্ঞা আসে, ল্যাবিলাইজার কি, স্টেবিলাইজার কি। জিনিসটা বুঝলা বা নাই লিখতে পারবা। ঠিক আছে। হ্যাঁ, কেমিস্ট্রিতে হাইড্রোলাইটিক রিয়াকশন ছিল, ওই একই জিনিস, হাইড্রোলাইসিস মানে পানি বিশ্লেষণ। ওকে। তাহলে স্টেবিলাইজার ল্যাবিলাইজার হলো। এবার আসে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে আমরা জাস্ট জানবো যে লাইসোজোমের ঝিল্লিটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি, লিপোপ্রোটিন মানে লিপিডার প্রোটিন দিয়ে তৈরি। ওকে। আচ্ছা, লাইসোজোম কেন বিদীর্ণ হয় ভাইয়া? এই যে একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে লাইসোজোমের ভেতরে থাকে এনজাইম, যে এনজাইমগুলা জীবাণুকে ধ্বংস করতে পারে। তো যখন শ্বেত রক্তকণিকা জীবাণু ভক্ষণ করে, তখন সেই জীবাণুকে ধ্বংস করার জন্য লাইসোজোম এনজাইম গুলা লাগবে, তো এই লাইসোজোম ফেটে যায়। এটা একটা লাইসোজোম ধরে নিতে পারো, এরকমই হয়, গোলাকার জিনিস যার ভেতরে এনজাইম থাকে। আর আহ, মনে করো, যদি বা এটা অন্য ছবি, এটা বলেছে এটা ফুড পার্টিকেল, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ধরে নাও এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ। তো ব্যাকটেরিয়াকে যখন শ্বেতরক্তনীকে খেয়ে ফেলে,
অর্থাৎ ব্যাকটেরিয়া যখন শ্বেত রক্তকণিকার ভিতরে ঢুকে যায়, তখন দেখো এই যে লাইসোজোম এগুলা এগুলা ফেটে যাচ্ছে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতেছে। তো ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লাইসোজোম ফেটে যায়। ঠিক আছে। আচ্ছা, তো লাইসোজোমের আবরণী লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, এবং আরেকটা জিনিস মনে রাখবো, লাইসোজোমের মধ্যে এনজাইম থাকতে পারে 40 থেকে 50 রকমের, ওটা আসে পরীক্ষায়। লাইসোজোম অনেক রকমের এনজাইমই ধারণ করতে পারে, প্রায় 40 থেকে 50 রকমের এনজাইম আছে। হ্যাঁ, ওকে। এরপর আসলে লাইসোজোমের কাজ, যেটা পড়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে। লাইসোজোমের কাজ কি, 1 নম্বর থেকে শুরু করে আসো। প্রথমেই আমরা পড়বো ওই যে ফ্যাগোসাইটোসিস। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ হওয়ার পরে সেই জীবাণুকে ধ্বংস করে কে? লাইসোজোম। ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা জিনিস বলি, যে ধরো তোমরা বলো তো ভাই, জেলখানা ভালো না খারাপ? তোমাদের কি মনে হয়? জেলখানা? হ্যাঁ, জেলখানা ভালো। জেলখানা সমাজের সব সন্ত্রাসীদেরকে আটক করে রেখে আমাদেরকে সুরক্ষা দিয়েছে কিনা, বলো? হ্যাঁ, সুরক্ষা দিয়েছে না, সব সন্ত্রাসীরা জেলখানার ভেতরে, ফলে আমরা সুরক্ষিত আছি। তাহলে একইভাবে কোষের যে হাইড্রোলাইটিক এনজাইম গুলা, তাদেরকে একসাথে আটকায় রেখে লাইসোজোম কোষকে সুরক্ষা দিয়েছে কিনা, বলো? কোষের ওই এনজাইম গুলা যদি ছড়াই ছিটায় থাকতো, বিষাক্ত এনজাইম গুলা যেগুলো লাইসোজোমের ভেতরে থাকে, ওরা যদি খোলামেলা থাকতো, তাহলে কোষের অঙ্গাণুগুলো ক্ষতিগ্রস্ত হতো। তাহলে বিগলনকারী এনজাইমগুলোকে, বিগলনকারী এনজাইম মানে যে এনজাইমগুলা অঙ্গাণুগুলাকে বিগলন করে, ফাটাই ফেলে, হ্যাঁ, এই বিগলনকারী এনজাইমগুলোকে আবদ্ধ রেখে কোষকে রক্ষা করে, অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে কে? লাইসোজোম। এটা ওর একটা কাজ, দুটা কাজ। এই লাইসোজোমের কাজ সিকিউতে আসে, তোমরা এখানে সিকিউ লিখে রাখো। এইটা একদম রিটেনে বারবার আসছে, অনেকবার আসছে। হ্যাঁ, লাইসোজোমের কাজগুলো কি কি? তো একটা দেখলাম আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। 2 নম্বরটা দেখলাম এনজাইম সমূহকে আবদ্ধ রেখে বিভিন্ন, এই লাইসোজোমের কাজটা আসে। হ্যাঁ, বিভিন্ন কোষের অঙ্গাণুকে আমাদেরকে রক্ষা করে। এরপরে দেখো অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। অন্তঃকোষীয় পরিপাক আবার কি? মানে কোষের ভেতরে যে পরিপাক হয়, এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। বুঝছো? তো অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করা, এটা একটু দেখাই তোমাদেরকে, এই যে একটু আগে যে ছবিটা দেখলাম। আচ্ছা, ধরো এককোষী জীব থাকে না পৃথিবীতে? এককোষী জীব আছে না, বলো? আহ, ফারহান বলছো ভাই কোন অংশ সিকিউ এর সিকিউ এর গ বা ঘতে আসে? হ্যাঁ, লাইসোজোমের কাজ গ বা ঘতে আসে। হ্যাঁ, ব্যাকটেরিয়া ছাড়াও এমনি অন্য প্রাণী কোষ আছে না, অ্যামিবা আছে না? ধরো একটা অ্যামিবা, এটা একটা অ্যামিবা। অ্যামিবা কয় কোষী বলো তো তোমরা? অ্যামিবা কয় কোষী? অ্যামিবা হলো এক কোষী। তো অ্যামিবার কি পাকস্থলী আছে? নাই তো। তাহলে অ্যামিবা যখন খাবার খায়, সেটা কোথায় পরিপাক হয় তোমরা বলো তো, ট্রাই করো। অ্যামিবা খাবার খাইলে সেটা কোথায় পরিপাক হয়? কোষের সাইটোপ্লাজমে হয় না? ওর আবার দেহ আছে, ও তো একটাই কোষ, একটাই কোষ, ওটাই ওর দেহ। তা ও যদি একটা খাবার খায়, খাবারটা এখানেই পরিপাক হবে কিনা বলো? কোষের ভেতরেই পরিপাক হবে, সাইটোপ্লাজমেই পরিপাক হবে, এই জায়গায় ভেতরেই। তো এটাকে অন্তঃকোষীয় পরিপাক বলা যায় কিনা? অন্ত মানে কোষের ভেতরে, অন্ত মানে ভেতরে আর কি, আর কোষীয় মানে কোষের ভেতরে। অন্ত মানে ভেতরে, অন্তঃকোষীয় মানে কোষের ভেতরে। তাহলে অন্তঃকোষীয় পরিপাকে হেল্প করে কে? লাইসোজোম। আমাদের পাকস্থলীতে যে পরিপাক হয়, ওটা কি অন্তঃকোষীয় পরিপাক, বলো তো? ওটা কি কোষের ভেতর? এটা কিন্তু একটা বোঝার জিনিস। পাকস্থলী কিন্তু কোষ না, পাকস্থলী হচ্ছে একটা থলি, একটা গহ্বর। পাকস্থলীতে যে পরিপাক হয়, এটা তুমি বলবা বহিঃকোষীয় পরিপাক। কোষের বাইরে হচ্ছে পরিপাকটা, কোষের ভেতরে না। কোষ দিয়ে তৈরি, সেটা ভিন্ন কথা, কিন্তু কোষের ভেতরে পরিপাক হয় না। পাকস্থলীতে একটা গহ্বরের মধ্যে পরিপাক হয়। তাহলে কোষের ভেতরে পরিপাকটা হলো অন্তঃকোষীয় পরিপাক। তো অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে কোন অঙ্গাণু? লাইসোজোম। ঠিক আছে।
তাহলে আমরা 3 নম্বর কাজটা দেখলাম, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসো অটোফ্যাগি বা অটোলাইসিস, দুটা কথা আছে। অটোফ্যাগি, অটোলাইসিস, এটা কি জিনিস? অটোফ্যাগি, অটো মানে নিজেই, আর ওই যে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগো মানে খাওয়া, মনে রাখবা, ফ্যাগো মানে খাওয়া। তো অটোফ্যাগি মানে নিজে নিজেকে খাওয়া। অথবা অটোলাইসিস মানে কি? অটো মানে নিজে নিজে, লাইসিস মানে ধ্বংস, নিজে নিজেকে ধ্বংস করা। তাহলে অটোফ্যাগি মানে নিজে নিজেকে খাওয়া, আর অটোলাইসিস মানে নিজে নিজেকে ধ্বংস করা। এটা কি জিনিস ভাইয়া? সেটা হচ্ছে যে তীব্র খাদ্য অভাবের সময় শরীরের কোষগুলো ফেটে যায় এবং বিগলিত হয়ে আমাদের পুষ্টি হিসেবে শরীরে কাজে লাগে। তোমরা বলো তো, বিশ্বের সবচেয়ে বেশি দুর্ভিক্ষ কোথায় হয়? আফ্রিকাতে না? আফ্রিকাতে মাঝে মাঝে কিছু ছবি দেখো না, যে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে একদম কঙ্কাল হয়ে গেছে এরকম, ওখানে খাওয়া দাওয়া নাই। জিনিসগুলো অনেক প্যাথেটিক। দেখো এই বাচ্চাটার শরীরে, তো এই বাচ্চাটা কত শুকায় গেছে না, বুকের পাঁজরের হাড় বের হয়ে আসছে, হাতটা কত চিকন হয়ে গেছে। এটা আসলে কিভাবে হলো? দেখো ভাইয়া, তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাই অটোলাইসিস বা অটোফ্যাগি কেন হয়। সেটা হচ্ছে যে, ধরো এই বাচ্চাটা খায় না, খাবার নাই, না খেয়ে আছে, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন না খেয়ে আছে, শুধু পানি ছাড়া কিছু নাই। তো যখন আমাদের শরীরে কোনো পুষ্টি উপাদান ঢুকতেছে না, আমাদের ব্রেইন, আমাদের মস্তিষ্ক, তার প্রধান পুষ্টি উপাদান হচ্ছে গ্লুকোজ। যখন ব্রেইন কোনো গ্লুকোজ পাচ্ছে না, তখন সে এটিপিও তৈরি করতে পারতেছে না। তখন কিন্তু সে টেনশনে পড়ে যাচ্ছে, যে কি ব্যাপার, কোনো খাবার নাই, এটিপি তৈরি করতে পারতেছি না, আমি মরে গেলে তো পুরাটাই দেহটাই মরে যাবে, তাই না, আমি শেষ। ব্রেইন ডেথ মানে কি? মানুষ মরে গেল। তো ব্রেইন তখন চিন্তা করে, আচ্ছা কোনো খাবার যখন আসতেছেই না, আবার আমার এটিপি লাগবে, তাহলে এক কাজ করি, আমার শরীরের হাতে, পায়ে মাংসপেশি আছে তো, আছে না, সেই মাংসপেশিগুলোও তো প্রোটিন, লিপিড এগুলো দিয়েই তৈরি, শর্করা, আমিষ, স্নেহ আছে না মাংসপেশিতে, বলো তো তোমরা ভাই, মাংসপেশির যে কোষগুলা, সে কোষের মধ্যে কি শর্করা, আমিষ, স্নেহ আছে কি নাই বলো তো? কারণ বিভিন্ন সময় খেয়েই তো আমরা এই অঙ্গগুলো আমাদের তৈরি হয়েছে, তাই না? তাহলে তখন ব্রেইন ওই কোষগুলাকে নির্দেশ দেয়, যে এই কোষ শোনো, তোমাদের লাইসোজোমগুলা ফাটায় ফেলো, এবং তোমাদের লাইসোজোমগুলা ফেটে গেলে তোমরা, কোষগুলা মরে যাবা। আর তোমরা মরে গেলে ওই কোষটাকে আমি পুষ্টি হিসেবে ব্যবহার করব। ওই তোমার আমার শরীরের কোষটাই এটিপি তৈরিতে ব্যবহার হবে। মানে আমরা যে খাবার খাই, সে খাবারগুলো কি? ধরো মাছ খাচ্ছি, আরেকটা প্রাণী দেহই তো খাচ্ছি, তাই না? মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, এগুলো তো সব কোষ দিয়েই তৈরি। তো আমরা তো কোষ খেয়েই বাঁচি। তো যখন আমরা আর কোনো খাচ্ছি না, তখন আমাদের ব্রেইন আমাদের শরীরের হাত পায়ের কোষগুলাকেই খাবার বানায় এবং পরিপাক করে। এখন ওগুলাকে তো আর পাকস্থলীতে নিয়ে যেয়ে পরিপাক করার সুযোগ নাই। তো ব্রেন নির্দেশ দেয় যে কোষের লাইসোজোম তোমরা ফেটে যাও, তোমরা ফেটে গেলে কোষটা হজম হয়ে যাবে, ওইখান থেকে আমি কিছু পুষ্টি পাবো। আমি যদি বেঁচে থাকি, তাহলে যেদিন এই বাচ্চা খাবে, সেদিন আমি এই হাত পায়ের অঙ্গগুলো আবার তৈরি করে ফেলতে পারবো, পারবো না? এই বাচ্চাটা যদি এখন আমরা আবার খাওয়ানো শুরু করি, তাহলে ওই হাতের পায়ের পেশিগুলো আবার নতুন করে তৈরি হবে কিনা বলো দেখি? নতুন করে আবার তৈরি হবে। তাই ব্রেইন নিজেকে বাঁচায় রাখার জন্য ও কোষের, আমাদের শরীরের হাতে পায়ের কোষগুলোকে নির্দেশ দেয় যে তোমরা নিজেরাই ফেটে যাও, তোমাদের লাইসোজোমগুলোকে ফাটাই ফেলো, নিজেরাই পরিপাক হয়ে যাও এবং আমাকে পুষ্টি সরবরাহ করো। কারণ আমি বেঁচে থাকলে, আমি ব্রেইন, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি ভবিষ্যতে খাবার পাইলে আমি সবাইকে আবার নতুন করে বানাই দিব। কিন্তু আমি যদি, ধরো ব্যাপারটা কেমন হয়, একটা মানুষ 3 4 দিন 5 দিন না খেয়ে আছে, তার শরীরের হাত পা খুব ফোলা ফোলা, হ্যাঁ খুব স্বাস্থ্যবান, কিন্তু ব্রেইন পুষ্টি না পেয়ে মরে গেছে। তো ব্যাপারটা কেমন হলো না, যে একটা মানুষ মরে গেছে, ব্রেইন খাবার পায় নাই তাই মরে গেছে, কিন্তু তার হাত পা খুব
স্বাস্থ্যবান, একদম মাংসপেশি ভরা ভরা। এই লাভ আছে? হাত পা রেখে লাভ আছে? বলো তো। না, হাত পা রেখে লাভ নাই। কাকে রাখতে হবে বাঁচায়? ব্রেইনকে বাঁচায় রাখতে হবে। তাহলে ব্যাপারটা বুঝছো যে অটোলাইসিস কেন হয় বা অটোফ্যাগি কেন হয়? যখন আমরা অনাহারে থাকি, দুর্ভিক্ষে থাকি, তীব্র খাদ্যাভাবে থাকি, তখন আমাদের ব্রেইনকে পুষ্টি সরবরাহের জন্য আমাদের শরীরের বিভিন্ন অংশের কোষগুলোর লাইসোজোম ফেটে যায় এবং কোষগুলো পরিপাক হয়ে ব্রেইনের শক্তি হিসেবে কাজে লাগে। এই জন্য আমাদের অঙ্গগুলা ধ্বংস হতে শুরু করে। হ্যাঁ, মারা গেলে ব্রেইন আগে স্টপ হয় নাকি হার্ট? আগে ব্রেইন। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আত্মঘাতী থলিকা বা অটোলাইসিস। সরি, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ। আহ, হতে পারে না যে তোমার শরীরের একটা কোষ তোমার জন্য হঠাৎ করে ক্ষতিকর হয়ে উঠলো? হতে পারে না ভাইয়া? আমাদের সমাজে যে মানুষ বসবাস করে সেই মানুষগুলো অনেক সময় ক্ষতিকর হয়ে ওঠে না? তখন কি তাকে আর রাখা যাবে? আমরা কি দিই? ফাঁসি দিই। পুলিশ কি করে? গুলি করে, মেরে ফেলে। তো তোমার শরীরের কোনো কোষ যদি হঠাৎ করে এরকম অকেজো হয়ে যায়, কাজের কাজ করতেছে না, অকাজ করতেছে, তাহলে তাকে কি আর রাখবা? না, সে সমাজের ক্যান্সার। তখন ব্রেইন নির্দেশ দেয় যে লাইসোজোম তুমি একেবারে ফেটে যাও, ওই কোষটাকে ধ্বংস করে দাও, তুমি নিজেই নিজে মরে যাও, সুইসাইড করো। তখন ওই কোষের লাইসোজোম ফেটে যায় এবং কোষ মারা যায়। এটাকে আমরা বলছি এই জন্য আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে এই জন্য বলা হয় আত্মঘাতী থলিকা। তাহলে পরীক্ষায় সংজ্ঞা আসে, আত্মঘাতী থলিকা কি বা অটোলাইসিস কি। তো এগুলো সংজ্ঞা হিসেবে এখানে ক লিখে রাখো। হ্যাঁ, সবটাই সংজ্ঞা আসে। অটোফ্যাগি কি, আত্মঘাতী থলিকা কি, বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ কি, এগুলো সবই ক নম্বরে আসে। আর পুরা কাজটাই আসে গ বা ঘতে। ওকে, এরপরের মাঝের কাজগুলো অতটা ইম্পর্টেন্ট না। লাস্ট যে কাজটা সেটা হচ্ছে শুক্রাণু। এই বলো তো, একটু আগে তোমাদেরকে বললাম শুক্রাণুর মাথায় কি থাকে যেটা দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে ভেদ করে ঢুকে যায়? শুক্রাণুর মাথায় কি থাকে, নামটা কি ছিল? অ্যাক্রোজোম। ঠিক আছে। হ্যাঁ, তো সেই অ্যাক্রোজোম একটা এনজাইম ধারণ করে, যে এনজাইমটাকে ব্যবহার করে সে ডিম্বাণুর ভেতর ঢুকে যায়। সেই এনজাইমটার নাম একটু কঠিন, হায়ালুরোনিডেজ এনজাইম। সে হায়ালুরোনিডেজ এনজাইমটা এই লাইসোজোম থেকেই নিঃসৃত হয়। তাহলে শুক্রাণুর মাথায় যে অ্যাক্রোজোম থাকে, সেই অ্যাক্রোজোমের মধ্যে থাকে এনজাইম, নাম হায়ালুরোনিডেজ এনজাইম। এই এনজাইমটা কি করে? শুক্রাণুকে ডিম্বাণু ভেদ করতে হেল্প করে। ঠিক আছে, এই কাজগুলো আমরা পড়বো। সব শেষে রাইবোজোম আর লাইসোজোমের পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো তোমরা রিডিং পড়বা। আমি শুধু একটা জায়গায় ঠিক করে দেই। দেখো, লাইসোজোম বলেছে আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। এটা কি ঠিক না ভুল বলো তো? আন্তঃকোষীয় আর অন্তঃকোষীয় কি এক, সেম জিনিস? না, অন্তঃকোষীয় মানে কোষের ভেতরে, আর আন্তঃকোষীয় মানে কোষের বাইরে, দুই কোষের মাঝখানে। বুঝেছো? তো এটা আন্তঃকোষীয় পরিপাক। ওকে, এটা ভুল লিখছে। লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। তুমি এটা অন্ত লিখে দাও। ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এই দিয়ে আমাদের আজকের ক্লাসের পড়া শেষ। আগামী দিন আমরা, আগামী বৃহস্পতিবার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু করব। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আর জিজ্ঞাসা না থাকলে এই অংশটা ভালো করে পড়িও। আগামী বৃহস্পতিবার তোমাদের এই অংশের উপর পরীক্ষা হবে, 15 মার্কের পরীক্ষা। তিনটা অঙ্গাণু, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি। ঠিক আছে। তার মধ্যে সুইসাইডাল ব্যাগ হচ্ছে লাইসোজোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলগি বডি, আর প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই এই তিনটা টপিকের। ঠিক আছে। তো এক্সামগুলো কিভাবে দিবা এটা গ্রুপে জিজ্ঞাসা করিও। তোমাদের ওয়েবসাইটে এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, ওয়েবসাইটে ঢুকে এক্সাম দিতে পারবা। ঠিক আছে। ওকে, তোমাদেরকে একটা পোল দেওয়া হয়েছে, তোমরা পোল, এই পোল অবশ্য ক্লাসের রেটিং এর পোল। ক্লাস কেমন লেগেছে তোমার, এটার জন্য তুমি পোল ভোট দিতে পারো। আর আগামী দিন ইনশাল্লাহ আমরা কি পড়বো? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পড়বো, এর পরের অংশটা পড়বো। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।